আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইভ ক্লাসের ধারাবাহিক পর্বে আমরা আজকে অনুপাত ও সমানুপাতের টপিক নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন, এবং আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা এবং লেখাগুলো দেখা যাচ্ছে কিনা সেটিও জানিয়ে দিবেন। সব কিছু ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। যারা এই মুহূর্তে যুক্ত আছেন সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সব কিছু ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। ওকে, আর গতকালকে আমরা রেখা ও কোণের উপর লাইভ ক্লাস নিয়েছিলাম। যারা ওই ক্লাসটি মিস করেছেন তারা আমাদের এই পেজ থেকে রেকর্ড ক্লাসটি দেখে নিতে পারবেন। আবারও বলছি, যারা গতকালকে ক্লাসটি মিস করেছেন সেই ক্লাসটি এই পেজ থেকে রেকর্ড দেখে নিতে পারবেন, সেভ করা আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুপাত, সমানুপাত ও মিশ্রণ এই টপিক থেকে একটা প্রশ্ন হয়। আবারও বলছি, অনুপাত, সমানুপাত আর মিশ্রণ এই তিনটা মিলে একটা প্রশ্ন হয়। তো আজকে আমরা অনুপাত সমানুপাত নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে মনে হয় আমি শুরু করতে পারি। আবারও বলছি, অনুপাত, সমানুপাত আর মিশ্রণ এখান থেকে একটা প্রশ্ন হবে। আজকে আমরা অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করে দিই তাহলে। আমি একদম অনুপাতের বেসিক থেকে শুরু করে দিব। প্রথমে আমরা জানবো অনুপাত কাকে বলে। একদম সহজ কথায় বলতে গেলে অনুপাত একটা ভগ্নাংশ, এর বেশি জানা লাগবে না। অনুপাত একটা ভগ্নাংশ। যেমন আমি যদি বলি যে 5:4, এই কথার অর্থ হলো 5/4 একটা ভগ্নাংশ। আমি যদি বলি x:y, এই কথাটা মানে x/y। তাহলে সহজ কথা, অনুপাত একটা ভগ্নাংশ, এইটুকু জানলেই হবে, ঠিক আছে? ওকে, অনুপাতকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শিখব, ঠিক আছে? প্রথমে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সরল অনুপাত। একটা অনুপাতে যদি দুইটা সংখ্যা থাকে, মানে দুইটা রাশি থাকে, সেটা সরল অনুপাত। যেমন একটা অনুপাতে আমি লিখলাম 5:7, এখানে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তাহলে এটা একটা কি? সরল অনুপাত। আবারও বলছি, যে অনুপাতে দুইটা রাশি বা দুইটা সংখ্যা থাকে সেটাই কি? সরল অনুপাত। সরল অনুপাতের এই প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, এগুলো জানতে হবে, বেসিক। আর এই দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি। আবার রিপিট করতে চাই, সাপোজ আমি একটা অনুপাত নিলাম p:q, তাহলে এইটা হবে আমার পূর্ব রাশি, এটা আমার উত্তর রাশি। আমি যদি বলি 5:7, এটা পূর্ব রাশি, উত্তর রাশি, তাহলে এটা কি? পূর্ব, এটা উত্তর। শেষ।
এখন আমরা জানবো একানুপাত কি। যদি একটা অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি পরস্পর সমান হয়, কথার অর্থটা কি? আমি লিখলাম 5:5, পূর্ব রাশিও 5, উত্তর রাশিও 5, এটা একটা একানুপাত। 2:2 একানুপাত, 10:10 একানুপাত। তাহলে যখনই একটা অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান হবে সেটা কি? একানুপাত। এইটুকু জানলেই হবে, ছোট ছোট করে জানবেন। এখন আমরা জানবো লঘু অনুপাত। এই বেসিক কিছু কনসেপ্ট শিখে তারপর সামনে গেলে সুবিধা হবে, ঠিক আছে? যদি কোনো কখনো সমস্যা হয় বা কোনো কোশ্চেন না বোঝেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই করার ট্রাই করব। লঘু অনুপাত হচ্ছে পূর্ব রাশিটা যদি ছোট হয়, উত্তর রাশিটা যদি বড় হয়। সহজ কথায় যেমন আমি লিখলাম 3:5, পূর্ব রাশি 3, উত্তর রাশি 5, তাহলে পূর্ব রাশি সর, উত্তর রাশি বড়। আবারও রিপিট করি, যদি পূর্ব রাশিটা ছোট হয় তাহলে সেটা লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত কোনটা? আমি লিখলাম 7:5, তাহলে পূর্ব বড়, এটা গুরু অনুপাত। তাহলে কিভাবে মনে রাখবেন? পূর্ব রাশি ছোট হলে লঘু অনুপাত, পূর্ব রাশি বড় হলে গুরু অনুপাত। শেষ। কয়েকজন কমেন্ট করেছেন লেখা দেখা যাচ্ছে না। সবার কি একই অবস্থা? সবাই কি লেখা দেখতে পাচ্ছেন না? একটু কমেন্টে জানান। সবার কি লেখা দেখতে প্রবলেম হচ্ছে? আসলে লেখাটা ক্লিয়ার দেখবেন কিনা এটা ডিপেন্ড করবে আমার নেটের উপর এবং আপনি যে ফোন থেকে নেট চালাচ্ছেন সেই ফোনের নেটের উপর। দুইজন বলেছেন লেখা দেখা যাচ্ছে না। সবার কি একই অবস্থা? একটু দ্রুত জানাবেন প্লিজ। দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা বললেই হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? অনুপাত কাকে বলে, সরল অনুপাত কি, একানুপাত কি, লঘু অনুপাত কি, গুরু অনুপাত কি। ঠিক আছে, তাহলে এই পেজে কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি পরবর্তী পেজে যাচ্ছি। এখন আমরা জানব ব্যস্ত অনুপাত কাকে বলে। ব্যস্তানুপাত এটার বিষয়ে মোটামুটি আমরা সবাই জানি, তারপর আবার রিপিট করি। একটা অনুপাত আমি নিলাম, সাপোজ 3:5, এটা আমার পূর্ব রাশি, এটা আমার উত্তর রাশি। তাহলে এর ব্যস্তানুপাত কত হবে? এই উত্তর রাশিটা চলে আসবে পূর্বে আর এটা চলে যাবে উত্তরে। সহজ কথায় আমরা যদি অনুপাত উল্টিয়ে দেই তাহলে কি পাবো? আমরা ব্যস্তানুপাত পাবো। যেমন 3:4, এর ব্যস্তানুপাত কি? 4:3। 9:7, এর ব্যস্তানুপাত কি? 7:9। 11:17, এর ব্যস্তানুপাত কি? 17:11। জাস্ট পূর্ব রাশিটা যাবে উত্তর রাশির জায়গায়, উত্তর রাশিটা আসবে পূর্ব রাশির জায়গায়। শেষ। তাহলে ব্যস্তানুপাত মানে একটা অনুপাতকে উল্টিয়ে দেওয়া, এটুকু জানলেই হবে। এরপর হচ্ছে দ্বিঘানুপাত, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। একদম সহজ কথায় বলতে গেলে একটা অনুপাত স্কোয়ার করলে যা পাওয়া যায়, এই অনুপাতটার উপর আমি স্কোয়ার করলাম, এখানে একটা স্কোয়ার করলাম, এখানে একটা স্কোয়ার করলাম, মানে বর্গ করলাম। 7×7 = 49, 5×5 = 25। তাহলে এই অনুপাতটার দ্বিঘানুপাত হচ্ছে 49:25। এইটুকু জানলেই হবে যে একটা অনুপাতের উপর স্কোয়ার করলে যেটা পাওয়া যায় সেটা একটা দ্বিঘানুপাত। যেমন আমি যদি বলি 2:5, এর দ্বিঘানুপাত কত? 2-এর উপরে স্কোয়ার করবো, 5-এর উপরে স্কোয়ার করবো। 2-এর স্কোয়ারে 4, 5-এর স্কোয়ারে কি? 25। তাহলে 4:25 হচ্ছে আপনার দ্বিঘানুপাত। এইটুকু জানলেই হবে। শেষ। এরপর দ্বিভাজিত। দ্বিঘানুপাত আর দ্বিভাজিত আলাদা, গুলিয়ে ফেলা যাবে না, ঠিক আছে? দ্বিভাজিত খেয়াল করবেন,
দ্বিভাজিত মানে আপনি সহজ কথায় মনে রাখবেন, একটা অনুপাতের উপর বর্গমূল করা মানে রুট করে দেওয়া। এর উপর রুট করে দেবেন, এর উপর রুট করে দেবেন। 25 রুট করলে 5, 9 রুট করলে 3, এটাই আনসার। এখানে মনে হয় 3 হবে, হ্যাঁ। আবার রিপিট করি, দ্বিঘানুপাত মানে স্কোয়ার করা, দ্বিভাজিত মানে রুট করে দেওয়া। এইটুকু জানলেই হবে। যেমন আমি যদি বলি 16:49 এর দ্বিভাজিত অনুপাত কত, তাহলে আমি 16-র উপর রুট করব, 49-এর উপর রুট করব, 4, 7, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এগুলো আমি রিপিট করে আসি। ব্যস্তানুপাত মানে উল্টিয়ে দেওয়া, দ্বিঘানুপাত মানে এর স্কোয়ার করে দেওয়া, দ্বিভাজিত মানে রুট করে দেওয়া। এই তিনটা বিষয়ে কেউ না বুঝলে কমেন্ট সেকশনে জানান, আমি আবার রিপিট করব। আর যদি বুঝে থাকেন তাহলে ডান লিখে কমেন্ট করে দেন, আমি পরবর্তী পেজে চলে যাব। এখানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এই ছোট ছোট সংজ্ঞা থেকেও প্রশ্ন আসে পরীক্ষাতে। একটা অনুপাত দিয়ে বলবে ভাই দ্বিভাজিত অনুপাত কত, দ্বিঘানুপাত কত। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছি আমরা? কেউ না বুঝলে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা মনে হয় সামনে যেতে পারি। আমাদের আরও কিছু বিষয় জানতে হবে। আমি আবারও বলছি, যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে খুঁটিনাটি বিষয়গুলো জেনে তারপর ম্যাথে যাবেন, হ্যাঁ? তাহলে আপনার সুবিধা হবে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অনুপাত শিখবো, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। একের অধিক অনুপাতকে আমি মিশ্র অনুপাতে রূপান্তরিত করব। সংখ্যাটা হচ্ছে এমন যে একের অধিক সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশি আর উত্তর রাশি গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায়, এটা একটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই। যেমন আমি লিখলাম একটা অনুপাত 3:4, এটা একটা অনুপাত। আরেকটা লিখলাম 5:6, এটা একটা অনুপাত। আর একটা লিখলাম মনে করেন 2:5। খেয়াল করেন, এটা একটা অনুপাত নিলাম, এটা একটা অনুপাত নিলাম, তিনটা আলাদা অনুপাত। এখন ওই তিনটা অনুপাত থেকে আমি একটা মিশ্র অনুপাত বের করতে চাই, আমাকে মিশ্র অনুপাত বানাতে হবে। তাহলে আমি যেটা করব, খেয়াল করেন, এই অনুপাতের পূর্ব রাশি 3, এর পূর্ব রাশি 5, এর পূর্ব রাশি 2, তাহলে প্রত্যেকটার পূর্ব রাশি গুণ করব 3, 5, 2। মানে সহজ কথায় প্রত্যেকটা অনুপাতের প্রথম সংখ্যাগুলো গুণ করব। অনুপাত। একইভাবে এই অনুপাতের উত্তর রাশি, এই অনুপাতের উত্তর রাশি, এই অনুপাতের উত্তর রাশি আমরা গুণ করব। 4 গুণন 6 গুণন 5। আমি আবার রিপিট করি, সবাই পারবেন। তিনটা অনুপাত দেওয়া আছে, মিশ্র অনুপাত বানাইতে হবে। এর প্রথম সংখ্যা, এর প্রথম সংখ্যা, এর প্রথম সংখ্যা গুণ করেন, এর দ্বিতীয় সংখ্যা, এর দ্বিতীয় সংখ্যা, এর দ্বিতীয় সংখ্যা গুণ করেন, শেষ। 30, 120 গুণ করলে হয়। তাহলে আমাদের এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 30:120। এইটুকু জানলেই হবে। আবার রিপিট করতেছি, মিশ্র অনুপাত কোনটা? একের অধিক অনুপাত দেওয়া থাকলে তাদের পূর্ব রাশিকে নিয়ে পূর্ব রাশি গঠিত হবে, আর উত্তর রাশিগুলোর গুণফল নিয়ে উত্তর রাশি গঠিত হবে। এর প্রথম সংখ্যা, এর প্রথম সংখ্যা, এর প্রথম সংখ্যা গুণ করবেন, একটা পাবেন। এর দ্বিতীয় সংখ্যা, এর দ্বিতীয় সংখ্যা, এর দ্বিতীয় সংখ্যা গুণ করবেন, একটা পাবেন, শেষ। তাহলে এইটুকু জানলেই হবে এখানে। এরপর আমরা আসবো ধারাবাহিক অনুপাত। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হয়। এর কিছু ম্যাথ আছে, সেটা আমরা মাঝখানে দেখব। আজকের ক্লাসটা মোটামুটি অনেক বড়, আমরা অনেক ম্যাথ দেখবো আজকে। অনুপাত অনুপাত শেষ করে দিব। ওকে, ধারাবাহিক অনুপাত কোনটা? আমি একটা অনুপাত নিলাম x:y, একটা অনুপাত নিলাম y:z। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো x:y:z। সহজ কথায় এই পাশাপাশি দুইটা সংখ্যা এক হইতে হবে। একটু আমি সংখ্যার মাধ্যমে দেখাই। যেমন 1:2, 2:3। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি 1:2:3। এই দুইটা দুই থেকে একটা দুই লেখা যায়। আর একটু রিপিট করি, আমি বললাম 5:6 একটা অনুপাত, 6:7 একটা অনুপাত। তাহলে এখান থেকে ধারাবাহিক অনুপাত কি হবে? 5, এই দুইটা 6 থেকে একটা 6 আর 7। যেমন আমি যদি বলি P:2Q আর Q:R, তাহলে লিখতে পারবেন P:2Q:R। তাহলে এই পাশাপাশি দুইটা এক হবে, আর বলা লাগবে?
তাহলে এখানে আমরা শিখলাম মিশ্র অনুপাত কি, ধারাবাহিক অনুপাত কি। এখন আমরা সরাসরি ম্যাথমেটিক্সে চলে যাব। এই পর্যন্ত ক্লিয়ার থাকলে একটু ডান লিখে কমেন্ট করেন, আমি পরবর্তী পেজে যাব। কারো সমস্যা থাকলে সেটা বলতে পারেন। অনুপাত সমানুপাতে অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলো আমরা সব শেষ করব, এজন্য শেষ পর্যন্ত ক্লাসের সাথে থাকবেন। আমি কি সামনে যেতে পারি? এই মুহূর্তে প্রায় আমরা 200+ ভাইয়া পুরো ক্লাস করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিতে জয়েন করার জন্য। ওকে, প্রশ্ন নাই, তাহলে আমরা সামনে যাই। ওকে, আমরা ম্যাথে চলে যাই। হ্যাঁ, খেয়াল করেন সবাই, প্রথম প্রশ্নটায় বলা আছে 4:16 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? আমরা একটু আগেই শিখে আসলাম দ্বিভাজিত অনুপাত মানে একটা অনুপাতের রুট করা, মনে আছে? তাহলে 4-এর রুট করলে হবে 2, 16-এর রুট করলে হবে 4। এটাই আমাদের অ্যান্সার। দ্বিভাজিত মানে রুট করা, এটা কি আমরা শিখে আসলাম সবাই? এই যে এখানে সংজ্ঞায় শিখে আসছিলাম দ্বিভাজিত মানে রুট করা। প্রশ্ন 2-এ বলা আছে 4:25 দ্বিঘানুপাত। আমরা কি জানি? দ্বিঘানুপাত মানে কি একটা অনুপাতের উপর স্কোয়ার করে দেওয়া, মানে বর্গ করে দেওয়া, মনে আছে? তাহলে 4:25 দ্বিঘানুপাত মানে কি? এর উপর বর্গ করে দেওয়া। 4-এর স্কোয়ারে 16, 25-এর স্কোয়ার করলে হয় 625। এটাই আমাদের অ্যান্সার। কেউ কোনো প্রশ্ন না বুঝলে কমেন্টে জানাবেন। প্রশ্ন 3-এ বলা আছে 4:9 ব্যস্তানুপাত কত? 4:9 ব্যস্তানুপাত মানে এটাকে আমরা উল্টাই দিব, 9:4। এই 4 যাবে 9-এর জায়গায় আর 9 যাবে 4-এর জায়গায়, তাহলে এর ব্যস্তানুপাত মানে উল্টিয়ে দেওয়া। শেষ। আচ্ছা, লেখা মনে হয় অনেকেরই বোঝা যাচ্ছে না। নেট তো ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি অন্য একটা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি। যাদের লেখা ক্লিয়ার দেখা যাবে না, আপনারা পাশে দেখবেন একটা বাটন আছে, সেখান থেকে কোয়ালিটি কমিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। ওকে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন 4-এর যারা মিশ্র অনুপাতটা বোঝেন না, এখান থেকে ক্লিয়ার হয়ে নেবেন। একটা অনুপাত দেওয়া আছে 5:18, একটা দেওয়া আছে 7:2, একটা দেওয়া আছে 3:6। এর মিশ্র অনুপাত আমাকে বের করতে বলছে। মিশ্র, আমি অনুপাতগুলো লিখি। একটা 5:18, একটা 7:2, একটা 3:6। তাহলে আমরা কিভাবে জানি মিশ্র অনুপাত বের করতাম? এর প্রথম সংখ্যা, এর প্রথম সংখ্যা, এর প্রথম সংখ্যা গুণ করতাম। 5 গুণন 7 গুণন 3, এখানে একটা ইস্টু। এর দ্বিতীয় সংখ্যা, এর দ্বিতীয় সংখ্যা, এর দ্বিতীয় সংখ্যা আমরা গুণ করতাম, মনে আছে কি? এটার পূর্ব রাশি এইটা, এটার পূর্ব রাশি এইটা, এটার পূর্ব রাশি এইটা, গুণ করলাম। এর উত্তর রাশি, এর উত্তর রাশি, এর উত্তর রাশি গুণ করে দিলাম, ম্যাথ শেষ। 105, এখানে হবে 216। এটাই আমাদের উত্তর। কিন্তু আমরা জানি একটা কথা সবসময় মনে রাখবেন, অনুপাতকে আপনার খেয়াল করে দেখতে হবে যে ছোট করা যায় কিনা। আমরা সবসময় অনুপাতকে ছোট করার ট্রাই করব। এই কথাটা একটু বুঝাই বলি। সাপোজ আপনার কাছে আছে 5:10, এটাকে ছোট করে লেখা যায় যদি 5 দ্বারা ভাগ করেন, এখানে হবে 1, এখানে হবে 2। 5:10 যা মিন করে 1:2 তাই মিন করে। আপনি লিখলেন 50:100, 50 দিয়ে ভাগ করেন, এখানে 1, এখানে 50 দিয়ে ভাগ করেন 2। তাহলে আপনি সবসময় অনুপাতকে ছোট করে লেখার ট্রাই করবেন। তাহলে আপনি একটু খেয়াল করেন তো এখানে ছোট করা যায় কি না অনুপাতটাকে।
এটা যদি অপশনে থাকে এটাই আমাদের উত্তর, আর যদি অপশনে ছোট করে দেওয়া থাকে তাহলে কি? বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? আমরা কি ছোট করতে পারি? অবশ্যই পারি। কিভাবে পারি? দেখেন, 3 দিয়ে কাটাকাটি করলে 3 35 105, 3 72 216, এটাও কাটাকাটি করা যায়। অপশনে যদি এটা থাকে অ্যান্সার, এটা থাকলে অ্যান্সার। এটাকে ছোট করে লেখা যায়, এটা শেষ। 3 দিয়ে কাটাকাটি, এটাকে 3 দ্বারা ভাগ ভাগ করেন, এটাকে 3 দ্বারা ভাগ করেন, 35:72 হবে। এটাই আমাদের উত্তর। তাহলে এই 4টা প্রশ্ন আমরা সবাই ক্লিয়ার বুঝে গিয়েছি। তাহলে ডান লিখে কমেন্ট করেন, আমি পরবর্তী পেজে যাব। এখানে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা মনে হয় সামনে যেতে পারি। এগুলো ছোট ছোট প্রশ্ন হলেও গুরুত্বপূর্ণ অনেক। আমরা এখন কিছু অনুপাতের সাধারণ অঙ্ক দেখব। প্রশ্ন 6 বলা আছে 4:5। আচ্ছা, একজনের কাটাকাটিটা বোঝেন নাই। 3 দিয়ে ভাগ করেছে, 3 35 105, 3 72 216। সিম্পল কাটাকাটি। লাস্টের প্রশ্নটা বোঝেন নাই। আপনাকে প্রথমে বুঝতে হবে যে মিশ্র অনুপাত কিভাবে তৈরি করতে হয়। এই যে 3টা অনুপাতকে আপনাকে একটা মিশ্র অনুপাতে রূপান্তরিত করতে হবে। তো এই জন্য আমরা কী করবো, এর প্রথম সংখ্যা এর প্রথম সংখ্যা এর প্রথম সংখ্যা গুণ করব, এর দ্বিতীয় সংখ্যা এর দ্বিতীয় সংখ্যা এর দ্বিতীয় সংখ্যা গুণ করব। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা জানি অনুপাতকে ছোট করে লেখা যায়। আপনি দেখবেন যে কাটাকাটি করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এটাকে কাটাকাটি করে ছোট করা যায়। অপশনে যদি এটা থাকে এটাই অ্যান্সার, আর অপশনে যদি একটু ছোট করে দেওয়া থাকে তাহলে এটা অ্যান্সার। আপনি একটু 3 দ্বারা ভাগ করে দেখেন, এটাই হবে। আচ্ছা, প্রশ্ন 6 বলা আছে 4:5 সমান 12:x হলে x এর মানটা কত? আমরা অনুপাতের সংখ্যা থেকে কি জেনে আসছি? অনুপাতে একটা ভগ্নাংশ। তাহলে এই যে 4:5 এর মানে কি? 4/5। তাহলে আমি লিখতে পারি এখানে 4/5 সমান 12x কে লেখা যায় 12/x। এটা আমাকে বুঝতে হবে। এইটুকু আমরা জানি, অনুপাত মানে ভাগ। তাহলে 12:x এর মানে 12/x। এখন আপনি x এর মানটা যদি বের করতে হবে, আর গুণ করে দেন, এখানে হবে 4x, এখানে হবে 5 গুণন 12। তাহলে x সমান কত হবে? 5 গুণন 12, এই 4 গুণাকারে আছে, ভাগে হয়ে যাবে। 3 4 12, 3 5 15 আপনার অ্যান্সার। সহজ প্রশ্ন। আমরা প্রশ্ন 5-এ চলে যাচ্ছি। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। এই দুইটা সংখ্যার মধ্যে আপনাকে ছোট সংখ্যাটা দিয়ে দিয়েছে, বড় সংখ্যাটা বের করতে বলছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি যেটা করব, আমি অনুপাতটা লিখব, সমান চিহ্ন দিব। এখন এটা আমার ছোট অনুপাত, এটা আমার বড় অনুপাত। তো এর মধ্যে ছোট সংখ্যাটা দেওয়া আছে, তাহলে আমি ছোট সংখ্যাটা আগে লিখলাম। এখন বড় সংখ্যাটা আমি জানি না, ধরে নিব এক্স, তাহলে এখানে এক্স লিখলাম। একটা কথা আছে, মানে সোজা কথা, এটা একটা অনুপাত দেওয়া আছে, আপনি একটা অনুপাত বানায় সমান চিহ্ন দুই পাশে রেখে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করবেন। এটা হলো সোজা কথা। এখন এক্সটা কি আগে বসাইবেন নাকি পরে বসাইবেন, এটা কিসের উপর ডিপেন্ড করবে। আপনি প্রথম অনুপাতটা লিখলেন ভাই, দেখতে পাচ্ছেন এখানে প্রথম সংখ্যাটা ছোট, পরের সংখ্যাটা বড়। আপনার প্রশ্নে ছোট সংখ্যাটা দেওয়া আছে, এখানে যদি ছোট সংখ্যাটা আগে, তাহলে এই 2 নাম্বার যে অনুপাতটা আপনি তৈরি করবেন সেখানে ছোট সংখ্যাটা আগে হবে। আর বড় সংখ্যাটা আপনি জানেন না, ধরে নেবেন অজানা। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 5:8 মানে 5/8, 65x মানে 65/x। এখন আপনি আর গুণ করেন, এক পাশে হবে 5x আর এক পাশে হবে 65 গুণন 8। তাহলে x সমান কত হবে ভাই এবং আপুরা? 65 গুণন 8, এই 5 গুণ আছে, ভাগ হবে 5 13 65, 104 আপনার অ্যান্সার।
আমরা কি বুঝতে পারছি? 5 নম্বর প্রশ্নটা কি আবারও বলা লাগবে? যারা বুঝিনি একটু খেয়াল করি। একটা অনুপাত আমার দেওয়া আছে দুইটা সংখ্যার, আমি এই অনুপাতটাকে লিখব। আর একটা সংখ্যা দেওয়া আছে ছোট, আর বড় সংখ্যাটা আমাকে বের করতে বলছে। এই অনুপাতটা আমার দেওয়া আছে, আর একটা অনুপাত আমি তৈরি করব। তাহলে একটা সংখ্যা আমি জানি ছোটটা, এই অনুপাতের প্রথম সংখ্যাটা যেহেতু ছোট, তাহলে এখানেও ছোট সংখ্যাটা আগে হবে। আর বড় সংখ্যাটা আমার অজানা, আমি ধরে নেব এক্স। শেষ। এখন আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করলে দেখবেন 184। বুঝছেন? প্রশ্ন 6 বলা আছে হট নাম্বার রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক 33 BCS। মানে এই প্রশ্নবোধক চিহ্নে কি হবে? একদম সহজ প্রশ্ন, যা দেওয়া আছে লিখব, এই প্রশ্নবোধক চিহ্নে ধরে নিব আমরা এক্স হবে। এখন তো প্রশ্নটা পারবেন। জাস্ট কোশ্চেন মার্ক যেখানে দেওয়া থাকবে এক্স ধরে নিব, আর কিছু করা লাগবে না আমার। এখন আর গুণ করেন 5x, এখানে 9 গুণন 55। এক্স সমান কত হবে? 9 গুণন 55 ডিভাইডেড বাই 5। 5 11 55, 9 11 99 আপনার অ্যান্সার। কয়েক সেকেন্ডে বের হয়ে যাবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বরে বলছে কোনো একটি সংখ্যা প্রশ্নবোধক চিহ্নিতে বসবে, মানে কোন সংখ্যাটা বসবে। এখানে দুইটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, খেয়াল করেন। আমরা দুইটা জায়গায় ধরে নেব এক্স হবে। আপনার যদি একটা দেওয়া থাকে তাও আপনি ধরে নেবেন এক্স, দুইটা দেওয়া থাকলে ধরে নেবেন এক্স। এখানে 9 প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, আমি ধরে নেব এক্স। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, ধরে নেব এক্স 81। মানে আমি ধরে নিয়েছি যে দুইটা প্রশ্নবোধক চিহ্নে এক্স হবে। এখন আপনি ক্যালকুলেশন করেন, এক্স আর গুণ করলে এক্স আর স্কয়ার, এটা গুণ করলে 9 গুণন 81। তাহলে খেয়াল করেন এক্স সমান কত হবে? স্কয়ার এই পাশে রুট হয়ে যাবে, 9 গুণন 81। তাই রুট মানে কি? রুট 9 গুণন রুট 81। এই রুটটা 9 এর উপরও আছে, 81 এর উপরও আছে, তাহলে ভাগ করে লেখা যাবে। রুট ওভার 9 মানে 3, রুট ওভার 81 মানে 9। 3 নং 27 আপনার অ্যান্সার। আমি প্রশ্নটা ছোট করে আবার রিপিট করি। আপনাকে বলছে যে প্রশ্নবোধক চিহ্ন দুইটা কি হবে, আপনি ধরে নেবেন যে প্রশ্নবোধক চিহ্ন দুইটা এক্স হবে। এখানে এক্স দিলাম, এখানে এক্স দিলাম, ক্যালকুলেশন করলাম, এক্সের মানটা আসলো 27। এটাই আমাদের অ্যান্সার। এখানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমরা কি এই 4টা প্রশ্ন বুঝতে পারছি সবাই? কোনটা বোঝেন নাই? কোনো প্রশ্ন না বুঝলে বলবেন যে ভাই এত নাম্বার প্রশ্নটা আমরা বুঝি নাই, তাহলে আমাকে বলে দিতে বা অ্যান্সারটা করে দিতে সুবিধা হবে। এইটা বোঝেন নাই? জাস্ট আমরা প্রশ্নবোধক চিহ্নে এক্স ধরে নিয়েছি, এবার ক্যালকুলেশন করে আসছি। এখানে এক্স ধরে নিয়ে আসছি, ক্যালকুলেশন করে আসছি। 7 নাম্বার একজন বোঝেন নাই, গাজী আবু জাফর ভাই। এই দুটি প্রশ্নবোধক স্থানে কি হবে সেটা আপনাকে বের করতে বলছে। আপনি ধরে নিচ্ছেন যে দুইটা প্রশ্নবোধক চিহ্নে এক্স হবে। তাহলে এখন এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার, আর এই দুইটা গুণ করলে তো গুণফল দেখা যাচ্ছে। এখন এই স্কোয়ার এই পাশে রুট হয়ে যাবে, তাহলে এর উপর রুট হয়ে গেল। এই রুটটার মানে কি? যে 9 এর উপর রুট আছে, 81 এর উপর রুট আছে, এদিকে ভেঙে লেখা যায় রুট ওভার 9 গুণ রুট ওভার 81, একই কথা। রুট ওভার 9 মানে 3, 81 মানে 9, গুণ করে দেবেন, শেষ। ওকে, তাহলে আমরা মনে হয় সামনে যেতে পারি। শেষেরটা বোঝেন নাই? আচ্ছা, আমি শেষেরটা ছোট করে রিপিট করে দেয় একেবারে ফুল। 9 আমরা এখানে ধরছি এক্স হবে, এখানে ধরছি এক্স হবে 81। এখন ক্যালকুলেশন করবেন নিজেদের মতো। আর গুণ করলে এক্স এর স্কোয়ার, আর দুটো গুণ করলে 9 গুণ 81। এই স্কোয়ার এই পাশে রুট হয়ে যাবে। এখন এই রুটটা 9 এর উপরও আছে, 81 এর উপর আছে, এদেরকে ভেঙে লেখা যায়। এগুলো নর্মাল ক্যালকুলেশন। রুট ওভার 9 মানে 3, 81 মানে 9, 27 আপনার অ্যান্সার।
শেষ। আমরা সামনে যাই। আপনারা সকলেই জানেন যে আমাদের আগামী 16ই মার্চ থেকে আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত প্রস্তুতি হিসাবে একটা শর্ট কোর্স শুরু হবে। সেখানে মোট 30টা ক্লাস হবে। যারা এখনও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারেন নাই, তারা আমাদের কোর্সটা করে দেখতে পারেন। মোট 30টা ক্লাস হবে, 15 তারিখ থেকে শুরু হবে। আমরা ধরেই নিব যে আমাদের পরীক্ষা 1 তারিখ হবে। এখনও যদিও শিওর জানা যায় না যে কবে প্রাইমারি পরীক্ষা হবে, ধরে নিলাম 1 তারিখ হবে। সেই হিসেবে আমরা কি 15 দিনে কোর্সটা শেষ করব। আর যদি ডেটটা চেঞ্জ হয় বা আমরা সঠিক ডেট জানতে পারি, তখন কি আমরা ক্লাস সংখ্যা বাড়াই দিব, আর দিনে 1টা করে ক্লাস হবে। আর এখন দিনে 2টা করে ক্লাস হবে। যারা কোর্সটা করতে চান, এখানে বিস্তারিত দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কোর্স ফি হচ্ছে মাত্র 350 টাকা। 30টা ক্লাস হবে, সকালে একটা ক্লাস, রাতে একটা ক্লাস। এই সকল ক্লাসগুলো রেকর্ড করা থাকবে, আপনি যখন খুশি তখন রিপিট দেখে নিতে পারবেন। যারা ভর্তি হতে চান অবশ্যই কালকের মধ্যে ভর্তি হয়ে নেবেন। আমাদের পরশুদিন থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ভর্তি হয়ে দেখতে পারেন, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির যে সমস্ত টপিক দরকার সেগুলাই শেখানো হবে। আমরা সামনে যেতে পারি মনে হয়। যারা কোর্সটা করতে চান, এখানে ভর্তির নিয়ম দেওয়া আছে, এভাবে ভর্তি হয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা সামনে যাই। ওকে, এখন কিছু প্রশ্ন আমরা দেখব নতুন। 8 নম্বরে বলা আছে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে। এখন আমরা যে টাইপের প্রশ্ন দুইটা দেখবো সেটা হচ্ছে নতুন সংখ্যা খুঁজে বের করা। তো এটার জন্য আমরা কি করব, একটা অনুপাত আমাদের দেওয়া আছে, লিখলাম এই পাশে, আর 24 বলা আছে, আর নতুন সংখ্যা বের করতে বলছে। তো আমি নতুন সংখ্যা আর 24 মিলিয়ে একটা অনুপাত তৈরি করব। এই নতুন সংখ্যাটা আমি সবসময় আগে দিব, *24। আমি আবার বলি, একটা অনুপাত 7:6 বলা আছে, 24কে এত অনুপাতে বৃদ্ধি করলে, তাহলে যে নতুন সংখ্যাটা আপনাকে বের করতে বলছে, এই নতুন সংখ্যার সাথে 24 মিলে একটা অনুপাত তৈরি হবে, আর এর অনুপাতটা দেওয়া আছে, দুইটা সমান চিহ্ন দুই পাশে রাখবেন। এখন যদি এর মানে কি, উপরে নতুন সংখ্যা আর নিচে 24, আর এখানে 7/24। আমি এই প্রশ্নটা আবার রিপিট করে দেই, খেয়াল করেন সবাই। বলছে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে। তাহলে এই যে 24 দেওয়া আছে আর নতুন সংখ্যা দেওয়া আছে, একে মিলিয়ে আমি একটা অনুপাত তৈরি করব, কিন্তু আমি সবসময় নতুন সংখ্যাটা প্রথমে দিব। নতুন সংখ্যা *24, এটা একটা আমার অনুপাত, সমান চিহ্ন, আর একটা অনুপাত কোশ্চেনে দেওয়া আছে। এখন ক্যালকুলেশন করব আমরা। বৃদ্ধি বলুক হ্রাস বলুক একই নিয়ম। তাহলে আর গুণ করলে এই পাশে হবে নতুন সংখ্যা গুণন 6, আর এই পাশে হবে 24 গুণন 7। অতএব নতুন সংখ্যা সমান আমার কত হবে, 24 গুণন 7/6। 4×7 24, 4×7 28 আমার অ্যান্সার। ম্যাথ শেষ। যারা 8 নাম্বারটা বুঝেন নাই, 9 নাম্বারটা খেয়াল করেন, একই প্রশ্ন। আপনাকে বলছে 56কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটা কত হবে। বৃদ্ধি বলুক হ্রাস বলুক একই নিয়ম। এখন খেয়াল করেন, আমরা কি জানি যে নতুন সংখ্যার সাথে আর এই সংখ্যার সাথে একটা অনুপাত বানাইতে হবে। প্রথমে হবে নতুন সংখ্যা সবসময়, *56, আর যে অনুপাতটা দেওয়া আছে সেটা সমাচিহ্নের এই পাশে রাখবো। 56 সাথে মিলিয়ে নতুন সংখ্যা একটা অনুপাত, এই যে 24 নতুন সংখ্যা মিলে একটা অনুপাত, এটা সবসময় প্রথমে দিবেন। এখন অনুপাত মানে ভাগ, তার মানে কি নতুন সংখ্যা উপরে, নিচে 56, আর এখানে 7/8। তাহলে নতুন সংখ্যা গুণন 8, আর গুণ করে দিলাম 56 গুণন 7। তাহলে নতুন সংখ্যা সমান কত হবে, 56 গুণন 7, আর 8 ভাগ হয়ে যাবে। আমরা যদি কাটাকাটি করি, 7×8 = 56, 7×7 = 49, আপনার অ্যান্সার। দুইটা সেম ক্যাটাগরির প্রশ্ন আপনাকে, এগুলো প্রাইমারিতে অনেক আসে বা বিগত সালেও আসছে, গুরুত্বপূর্ণ অনেক। আমাদের কোর্সে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সব করানো হবে। 30টা ক্লাস হবে মোট। আর যদি হচ্ছে প্রাইমারির ডেটটা আমরা সঠিকভাবে জানতে পারি এবং সময় থাকে,
তাহলে আমরা ক্লাস সংখ্যা বাড়িয়ে দিব এবং প্রেশার কম নিয়ে ক্লাসগুলো করব। 8 নম্বর 9 নম্বর কি সবাই বুঝতে পারছি? সামনে যাব? বুঝে থাকলে ডান লিখে কমেন্ট করেন, আমরা সামনে যাব। একজন লিখেছেন 1 এপ্রিল থেকে প্রাইমারি পরীক্ষা হবে কিনা। আসলে প্রাইমারি পরীক্ষা যে কবে হবে এটা এখনো শিওর জানা যাচ্ছে না, বা অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই। কিন্তু আমরা যেগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে, এগুলো তো অথেন্টিক না। প্রাইমারির যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ দেওয়া হয় নাই। যাই হোক, হতে পারে, সম্ভাবনা আছে। আর কোর্সে ভর্তি হওয়ার জন্য এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। জাস্ট এই বিকাশ বা নগদ নাম্বারে টাকা পাঠায় আমাদের পেজে মেসেজ করলে আপনার ভর্তি শেষ। সহজ হিসাব, মাত্র 350 টাকা কোর্স ফি। যারা এখনও গোছানো প্রস্তুতি নিতে পারেন নাই, যদি আমার সাথে 15 দিন কষ্ট করতে পারেন সকাল রাতে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি আপনার সম্পন্ন হবে। সকালে একটা ক্লাস, রাতে একটা ক্লাস। যদি আমরা প্রাইমারি পরীক্ষার জন্য বেশি সময় পাই তখন আমরা ক্লাস সংখ্যা একটা করে দিব দৈনিক, যাতে প্রেশার কম হয়, এবং 30টার জায়গায় আরও 10টা ক্লাস বেশি নিব। মাত্র 350 টাকা। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমরা সামনে যাবো। এটা স্ক্রিনশট দিয়ে রাখলে হবে। এই পেজে মেসেজ করলে হবে, এই নাম্বারে টাকা পাঠায় এই পেজে মেসেজ করলে হবে, আপনাকে লিঙ্কটা দিয়ে ভর্তি করে নিব। সহজ ভর্তি। ওকে, তাহলে আমরা সামনে যাই। অনেক প্রশ্ন আছে, কেবল 9টা প্রশ্ন শেষ করলাম আমরা, আস্তে আস্তে যাই। কিছু প্রশ্ন হয় আপনাকে উত্তর রাশি বা পূর্ব রাশি বের করতে হবে, সেম ক্যাটাগরির প্রশ্ন। এভাবে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করাবো। আমরা সবসময় টাইপ ভিত্তিক ম্যাথ করানোর চেষ্টা করি। খেয়াল করেন, দুটি রাশির অনুপাত দেওয়া আছে, এর মধ্যে পূর্ব রাশি দেওয়া আছে, উত্তর রাশি বের করতে বলছে। আমি এই অনুপাতটা লিখলাম, মানে এটা একটা অনুপাত, আর আটটা অনুপাতের একটা রাশি দেওয়া আছে, অন্য রাশি দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা জানি কি যে একটা সরল অনুপাত কিভাবে গঠিত হয়। প্রথমে হয় পূর্ব রাশি ইস্টু, এরপর হয় উত্তর রাশি। এটা আমরা প্রথমে শিখে আসছি, সেন মানি করবেন অবশ্যই। পূর্ব রাশি ইস্টু উত্তর রাশি, তাই না? এটা আমরা জেনে আসছি না? তাহলে এই একটা অনুপাতের মধ্যে পূর্ব রাশি দেওয়া আছে 40, আমি উত্তর রাশি যাই না, ধরে নেব যে উত্তর রাশি এক্স হবে। আবার খেয়াল করেন, নাম্বারটা হচ্ছে 01763014744। ক্লাস নিচ্ছি তাই এখন বন্ধ আছে, এখন কেউ ফোন দিবেন না। ক্লাসের পরে ফোন দিতে পারেন বা কালকে ফোন দিন, সমস্যা নেই। খেয়াল করেন, একটা অনুপাত প্রশ্নে সরাসরি দেওয়া আছে, লিখলেন। আর একটা অনুপাতের পূর্ব রাশি দেওয়া আছে, উত্তর রাশি বের করতে বলছে। কোনো কোনো প্রশ্নে আবার এইটা বের করতে বললে উত্তর রাশি দেওয়া থাকবে। এখন আপনি ক্যালকুলেশন করবেন। তাহলে খেয়াল করেন, 8/15, 8:15 মানে কি? 8/15। 40:x এর মানে কি? 40/x। এখন আপনি আর গুণ করেন, এই পাশে 8x আর এই পাশে 40 গুণন 15। তাহলে x সমান কত হবে? 40 গুণন 15, 8 এখানে, 5 8 40, 5 15 75 আপনার অ্যান্সার। এখন খেয়াল করেন, যারা এই প্রশ্নটা কিছুই বোঝেন না, এই প্রশ্নটা খেয়াল করেন। দুইটা রাশির অনুপাত দেওয়া আছে 5:11, লিখলাম 5:11 সমান অন্য একটা অনুপাতের বাই উত্তর রাশি দেওয়া আছে 99, পূর্ব রাশি বের করতে বলছে। এবার কিন্তু উত্তর রাশি দেওয়া আছে, পূর্ব রাশিটা আমি ধরে নেব এক্স, উত্তর রাশিটা হবে 99 দেওয়া আছে। তাহলে এখানে এক্স হইলে এই পাশে, এখানে এক্স হইলে এই পাশে। কারণটা কি? আমরা জানি একটা অনুপাতের প্রথমটা হয় পূর্ব, পরেরটা হয় উত্তর। পূর্ব দেওয়া আছে ইস্টু উত্তর, উত্তর দেওয়া আছে, তাহলে পূর্ব ইস্টু উত্তর। খেয়াল করবেন, দুইটা প্রশ্ন সেম, এটা বুঝতে হবে, প্রাইমারিতে এগুলো প্রায় আসে। তাহলে এর মানে কি? 5/11, এর মানে কি? x/99। এক ম্যাথই তো আমরা করে যাচ্ছি। আর গুণ করেন 11x, 5 11, 5 আর 99 গুণ করেন, তাহলে এক্স এই 11 ভাগ হয়ে যাবে, 9 11 99, 5 9 45, মানে অ্যান্সার।
এই প্রশ্নটা উত্তর রাশি বের করতে বলছে, তাই আমি এক্স ধরে নিয়েছি, উত্তর রাশি জানি না এক্স। এখানে পূর্ব রাশি বের করতে বলছে, পূর্ব রাশি এক্স ধরে নিয়েছি। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? সামনে যাব? ওকে, সবাই বুঝতে পারছি, তাহলে সামনে যাই। এগুলো সহজ প্রশ্ন। এতক্ষণ আমরা হচ্ছে অনুপাত নিয়ে কথা বলছি। এখন একটু সমানুপাত সম্পর্কে বেসিকটা জেনে নিব। আজকে কিন্তু অনেক ম্যাথ, আমি আবারও বলছি, অনুপাত সমানুপাত শেষ করবি ইনশাল্লাহ, শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবেন। এখন আমরা জানবো সমানুপাত কি বা কাকে বলে। মনে রাখবেন, দুইটা অনুপাত যদি পরস্পর সমান হয়, যেমন একটা অনুপাত নিলেন আপনি এক্স ইস টু ওয়াই, আরও একটা এক্স ইস টু ওয়াই, তাহলে দুইটা অনুপাত সমান যেহেতু, এরা মিলে হবে সমানুপাত। সমানু মানে সমান, অনুপাত মানে তো অনুপাতই। আবার খেয়াল করেন, আমি যদি বলি 9:7 আর একটা অনুপাত 9:7, এরা যেহেতু সমান, তাহলে এরা সমানুপাত। 1:2, 1:2, এরা সমানুপাত। দুটো অনুপাত সমান হইলে তখন আমরা সমানুপাত বলবো। শুধুমাত্র ম্যাথের ক্লাস হবে, শুধুমাত্র ম্যাথের কোর্স। এখন খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি সমানুপাত হওয়ার জন্য দুইটা অনুপাত লাগে। আর দুইটা অনুপাতের মধ্যে কয়টা রাশি? এর দুইটা সংখ্যা আছে, এর দুইটা সংখ্যা আছে, তাহলে চারটা রাশি বা চারটা সংখ্যা আছে। তাহলে এই যে সমানুপাতের চারটা সংখ্যাকে বলা হয় সমানুপাতি। এগুলো ছোট ছোট প্রশ্ন বিভিন্ন ছোটখাটো পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এরপরে যেটা বলা আছে, সমানুপাতের প্রথম রাশি আর চতুর্থ রাশিকে প্রান্তিক রাশি বলে। দেখেন, এই যে দুইটা অনুপাত মিলে সমানুপাত তৈরি হইল, এইটা হইলো প্রথম রাশি, এইটা হলো চতুর্থ রাশি। এই দুইটা প্রান্তে আছে তাই এরা প্রান্তীয় রাশি, আর এই দুইটা মাঝখানে আছে তাই এরা মধ্য রাশি। আমি ছোট করে আবার রিপিট করাই, খেয়াল করেন, এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই, এই দুইটা মিলেই তো সমানুপাত হয়েছে, এরা সমান। এটা অবশ্যই প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তাহলে এই যে এই পাশের প্রান্তের প্রথম রাশিটা আর এখানে চতুর্থ রাশিটা, এরা দুই প্রান্তে আছে তাই এটা প্রান্তীয় রাশি। এটা কি? দুই প্রান্তে আছে, এরা প্রান্তীয় রাশি। এগুলো ছোট ছোট প্রশ্ন আসতে পারে। আর এই দুইটা মাঝখানে আছে, তারা কি? এই যে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি মাঝখানে আছে, এরা মধ্য রাশি। আর বলা লাগবে, আমি যদি বলি 9:7, 9:7, তাহলে এই দুইটা প্রান্তীয় রাশি, এই দুইটা কি? মধ্য রাশি। ক্লিয়ার? এটা জানলেই হবে, আর কিছু জানা লাগবে না। আমরা কিছু ম্যাথ দেখবো এখন। এখানে একটা কথা বলা আছে, সমানুপাতে চতুর্থ রাশিকে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয় রাশি চতুর্থ সমানুপাতি বলে। মানে এই তিনটাকে চতুর্থ সমানুপাতি বলে। এটা লাগবে না, তারপর পড়ে রাখতে পারেন। আমরা ম্যাথে চলে যাই সরাসরি। প্রশ্ন 12তে বলা আছে 2:3 সমানুপাত কত? তাহলে আমরা জানি সমানুপাত মানে দুইটা অনুপাত সমান, তাহলে 2:3 সমানুপাত অবশ্যই 2:3 হবে। এখন দেখতে পাচ্ছেন ভাই, অপশনে তো 2:3 নাই, মাথা তো খারাপ। আবার বলি, মানে আমরা সমানুপাতের সংজ্ঞা শিখে আসছি যে ভাই দুইটা অনুপাত সমান হইলে সমানুপাত হয়, তাহলে এর সমানুপাত মানে তো 2:3 হবে। তখন তো অপশনে দেখতে পাচ্ছি না। অপশনে আছে কিন্তু ইনডিরেক্টলি দেওয়া আছে, একটু খোঁজার চেষ্টা করেন যে 2:3 কোথায় আছে। আচ্ছা, এই প্রশ্ন 12 এর অ্যান্সার কত হবে দেখি, কে কে পারেন একটু ট্রাই করেন তো। আমি বলে দিলাম যে 2:3 সমানুপাত অবশ্যই 2:3 হবে, আপনাকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখি কে কে পারে, টেস্ট।
দ্রুত, ওটা তো পারার কথা সবার। অ্যান্সার কত নাম্বার হবে? দেখি কে কে সঠিক অ্যান্সার দেয়। অনেকেই বলছে খ হবে, খ হবে না, ভুল করছেন অনেকেই। এই তো ভুল হয়ে গেল। হ্যাঁ, অনেক ভাইয়া পুরাই সঠিক অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। যারা ভুল করছেন তারা আসলে সহজ ভুল করছেন, কঠিন ভুল করেন নাই। ট্রাই করেন, ট্রাই করেন। যারা অ্যান্সার দিয়েছেন গ নাম্বার মানে 4:6, তাদেরটা সঠিক হয়েছে। ভাই আপনি 2 দ্বারা ভাগ করেন, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, তাহলে এখানে তো 2:3 আছে। যারা 4:9 দিছেন, আপনি 4:9 থেকে কিভাবে 2:3 পাবেন? এ তো ভাগই করা যায় না এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা। এটা যে আপনারা অ্যান্সার দিলেন, কিভাবে দিলেন? এটাকে আপনি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছেন? এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়? এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়? তাহলে এটা হবে না। যারা গ নাম্বার দিয়েছেন তারাই সঠিক অ্যান্সার দিয়েছেন। 4:9 থেকে আপনি কিভাবে 2:3 বানাবেন একটু আমাকে বলেন তো। অনুপাতকে তো আপনি কাটাকাটি করতে পারবেন। তাহলে এখানে 2 দিয়ে কাটলে 4, 6কে 2 দিয়ে কাটলে 3, এটাই আপনার অ্যান্সার। সঠিক প্রশ্ন ভুল করা যাবে না, মানে সহজ প্রশ্ন, দুঃখিত। আসলে পরীক্ষার হলে সহজ প্রশ্ন ম্যাক্সিমাম প্রার্থীরাই পারবে। তা আপনি যদি সহজ প্রশ্ন ভুল করেন তাহলে আপনার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার অপশন। কেউ না বুঝলে প্রশ্ন করতে পারেন। ওকে, আমরা তাহলে 13 নম্বর প্রশ্নে যাই। গুরুত্বপূর্ণ, বিশেষ পিলিতে না, 14তম শিক্ষক নিবন্ধন আসছিল। একটি ক্রমিক অনুপাতের প্রথম ও তৃতীয় রাশি দেওয়া আছে, এর মধ্য রাশিটা বের করতে বলছে। ক্রমিক অনুপাত, ক্রমিক মানে পরপর। একটু আমরা ক্রমিক সম্পর্কে জানি। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। 7, 8, 9 এরা ক্রমিক সংখ্যা। ABC ক্রমিক সংখ্যা। XYZ ক্রমিক সংখ্যা। 1, 2, 3 ক্রমিক সংখ্যা। ঠিক আছে, বা 2, 4, 6 এরা জোড় ক্রমিক সংখ্যা। তাহলে এখানে একটু খেয়াল করেন, একটা দেওয়া আছে সংখ্যা 4, মানে 3টা রাশির মধ্যে প্রথমটা দেওয়া আছে, মাঝখানেরটা দেওয়া নাই, 3 নাম্বারটা দেওয়া আছে। আপনাকে মাঝখানেরটা খুঁজে বের করতে বলছে। এই প্রশ্নটা অনেকভাবে সমাধান করা যায়, কিন্তু আমরা সহজে করে ফেলবো। খেয়াল করেন, আমি আবারও বলি, একটা ক্রমিক সমানুপাতের প্রথম রাশি এইটা, এটা প্রথম, আর তৃতীয় রাশি এইটা দেওয়া আছে, মাঝখানেরটা দেওয়া নাই। তো খেয়াল করেন, 4-এর ডাবল করলে কত হয়? 8, 8-এর ডাবল করলে হয় 16। তাহলে এই সম্পর্কটা খুঁজে বের করতে হবে। অ্যান্সার হবে 8। এটা কি বুঝাইতে পারছি? আপনি জাস্ট খেয়াল করবেন যে ভাই এখানে যেহেতু 4 আছে, সে যেহেতু 16 আছে, তার মানে 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16। তো এটা একটা ক্রমিক, পরপর হচ্ছে। 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। অ্যান্সার হবে কি? 8। যেমন আমরা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি, যদি আপনার এরকম থাকে 2 আর এখানে দেওয়া আছে 8, তাহলে মাঝখানেটা কত হবে? 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, তাহলে মাঝখানেটা হবে 4। এরকম থাকতে পারে 3, মাঝখানে জানেন না, এরপরে 12, তাহলে 3-এর ডাবল 6, 6-এর ডাবল 12, অ্যান্সার 6। এটা কি বোঝাইতে পারছি? সামনে যাব। এক ভাই জানি কোনটা বোঝেন নাই, রাসেল মোল্লা ভাই বলছেন বোঝেন নাই। আপনি একটু ডিফাইন করে দেবেন যে কত নাম্বার প্রশ্ন বোঝেন নাই। আমরা এখান থেকে সামনে যাবো কিনা একটু কমেন্টে জানান। নেক্সটে যাই নাকি? এটা যারা বোঝেন নাই, ক্রমিক মানে পরপর। এখন খেয়াল করেন, একটা ক্রমিক সমানুপাতের প্রথম আর তৃতীয় রাশি দেওয়া আছে। এটা হলো প্রথম রাশি দেওয়া আছে 4, আর তৃতীয় রাশি দেওয়া আছে 16। মাঝখানের মধ্য রাশিটা আপনার দেওয়া নেই। তো ক্রমিক মানে তো পরপর একটা সম্পর্ক থাকতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে 16 আছে, তাহলে কিভাবে 16টা আসলো? এই যে 4-এর দ্বিগুণ করলে বা ডাবল করলে হয় 8, 8-এর দ্বিগুণ করলে হয় 16, তাহলে মাঝখানেরটা তো 8 হবে। অ্যান্সার 8।
বুঝছি, সামনে যাব। ওকে ওকে, সামনে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এখন যে তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি স্ক্রিনে, তিনটা প্রশ্নই মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। এর মধ্যে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, বলছে চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল যদি 48 হয়, মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? আমি একটা সমানুপাত আগে বানাই, x:y, x:y। এখানে কি সমানুপাত হয়েছে? হ্যাঁ, কারণ দুইটা অনুপাত সমান, সমানুপাত হয়েছে। তো এটা চারটা সমানুপাতি, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চারটা সমানুপাতি। এখন এই প্রান্তীয় রাশি কোনগুলা? এই যে এই প্রান্তে আছে x, এই প্রান্তে আছে y, তাহলে এই প্রান্তীয় রাশি মানে x ও y এর গুণফল 48। আমাকে মধ্য রাশির গুণফল বের করতে বলছে। মধ্য রাশি কোনগুলা ভাই? y আর x। তখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ভাই x ও y এর গুণফল যদি 48 হয়, y আর x এর গুণফল কত হবে? দেখি কে কে পারে। প্রশ্নটা রিপিট করি আবার। যারা বোঝেন নাই, চারটা সমানুপাতি তো আপনি জানেন না, সমানুপাত বসে তাই দুইটা সমানুপাত আপনি ধরে নিচ্ছেন। এখন বলছে প্রান্তীয় রাশির গুণফল, মানে এই প্রান্ত আর এই প্রান্তীয় রাশির গুণফল হচ্ছে কি আপনার 48। মধ্য রাশির গুণফল কত? তো মধ্য রাশি তো ওয়াই আর এক্স, এর গুণফল কত? এটা একটা মানে ইজি প্রশ্ন, এটা দেখেই বোঝা উচিত, এটা সাধারণ প্রশ্ন, সবাই পারা উচিত। চেষ্টা করি একটু আমরা সবাই। বুঝি নাই? ওকে, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ ভাই। এক্স ওয়াই এর গুণফল যদি 48 হয়, ওয়াই আর এক্স এর গুণফল 48 হবে। তাহলে প্রশ্ন যদি দেখেন যে প্রান্তীয় রাশির গুণফল দেওয়া আছে, মধ্য রাশির কত? প্রান্তীয় রাশি যা দেওয়া থাকবে মধ্য রাশির তাই হবে। কারণটা কি? এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, মানে প্রান্ত মিলে হয় এক্স ওয়াই, আর এখানেও আছে ওয়াই, এখানেও আছে এক্স, একই কথা, এক্স ওয়াই আর ওয়াই এক্স একই কথা, তাহলে 48 হবে। আচ্ছা, সামনের প্রশ্নে যাচ্ছি, গুরুত্বপূর্ণ। 3, 9, 4 চতুর্থ সমানুপাতিক কত? এটা বিসিএস পিলিতে আসছে, প্রাইমারিতে আসছে, আরো বিভিন্ন পরীক্ষাতে আসছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যেহেতু সমানুপাত বলা আছে, চারটা রাশি থাকবে, চারটা রাশির মধ্যে প্রথম তিনটা রাশি দেওয়া আছে, 4 নাম্বার রাশিটা দেওয়া নাই। তো এই প্রথম দুইটা মিলে অবশ্যই একটা অনুপাত, আর এটা মিলে একটা অবশ্যই অনুপাত। এখন প্রথম অনুপাতটা তো আমি পেয়ে গেছি, 1 নাম্বার আর 2 নাম্বার রাশি মিলে প্রথম অনুপাত হয়েছে না? আর তৃতীয় অনুপাতটা তো দেওয়া আছে, কিন্তু চতুর্থ অনুপাতটা আবার দেওয়া নাই। এটা ধরে নেবেন কি এক্স। এই চতুর্থ সমানুপাতিক কথাটার মানে কি? একটা সমানুপাতে চারটা রাশি থাকে, এই যে এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এদেরকে সমানুপাতি বলা হয়। তাহলে এক্স ওয়াই জেড মনে করেন প্রথম তিনটা দেওয়া আছে, তাহলে এই দুইটা মিলে একটা অনুপাত, এর সাথে এক্স মিলে একটা অনুপাত, মানে আমি চতুর্থকে ধরে নিয়েছি এক্স। এখন যেহেতু সমানুপাতের সংখ্যা আছে, দুইটা অনুপাত যেহেতু সমান হবে, তাহলে আপনি দুই পাশে সমান চিহ্ন রাখতে পারেন। অনুপাত মানে ভাগ, অনুপাত মানে ভাগ। আর গুণ করলে 3x, 9 × 4, x সমান 9 × 4/3, 3 3 9, 3 4 12, আপনার অ্যান্সার। বোঝা গেছে? আবার বলি ভাই, যারা বোঝেন নাই, একটা সমানুপাত যখন আমি বলবো, মানে সমানুপাত এর সংখ্যাটা হচ্ছে দুইটা অনুপাত থাকবে সমান, দুইটা অনুপাতে চারটা রাশি থাকবে, এই চারটার মধ্যে তিনটা রাশি দেওয়া আছে, তাহলে এই প্রথম দুইটা মিলে একটা অনুপাত। আর এই 4 নাম্বার অনুপাতটা আপনি জানেন না, তৃতীয় রাশি জানেন, চতুর্থ রাশি জানেন না, ধরে নেবেন এক্স। এখন সমানুপাত মানে দুইটা রাশি, দুইটা অনুপাত যখন সমান হয়, তাহলে এই অনুপাত সমান এই অনুপাত হবে। এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া ছিল, চতুর্থ রাশি আমি ধরেছি এক্স, সোজা কথা। এখন অনুপাত মানে ভাগ, এক্স এর মানটা হবে আপনার 12। যারা এটা বোঝেন এটা খেয়াল করেন।
4, 6, 8-এর চতুর্থ সমানুপাত কোনটি? তিনটা দেওয়া আছে, তাহলে প্রথম দুইটা মিলে একটা অনুপাত সমান 3 নাম্বার অনুপাত, মানে 3 নাম্বার সমানুপাত এইটা, আর 4 নাম্বারটা আমি এক্স ধরে নিলাম। এই দুটো মিলে একটা অনুপাত। 8 হলো তৃতীয় রাশি, চতুর্থ রাশি আমি ধরে নিলাম। অনুপাত মানে ভাগ, আর গুণ করেন 4x সমান 8 গুণন 6, এই যে আর গুণ করলাম, আর x সমান হবে 8 গুণন 6/4, 12 আপনার অ্যান্সার। পনেরো এবং 16 একই প্রশ্ন, সোজা কথা। একটা সমানুপাতে 4টা রাশি থাকে, 3টা দেওয়া থাকবে, 4 নাম্বারটা বের করতে বলছে। তা প্রথম দুইটা মিলে একটা অনুপাত, আর তৃতীয় রাশির সাথে যেটা যায় না ধরে নেব এক্স, সেটা মিলে একটা অনুপাত। দুটো সমানচিহ্ন দুই পাশে রেখে ক্যালকুলেশন করব। বোঝেন নাই? একজন নাকি বোঝেন নাই? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন আরো। এই জন্য বেসিকটা বেশি জরুরি। খেয়াল করেন, 3, 9 এবং 4 আর চতুর্থ সমানুপাতিক কত সেটা আপনাকে বের করতে বলছে। প্রথমে বুঝতে হবে সমানুপাত কি। সমানুপাত মানে যেখানে দুইটা সমান অনুপাত থাকে, আর দুইটা সমান অনুপাতের মোট 4টা রাশি থাকে, এগুলো আমরা আলোচনা করে আসছি। তো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি প্রশ্নে দেওয়া আছে, এই যে 3, 9, 4 দেওয়া আছে, আর 4 নাম্বার রাশিটা আমি ধরে নেব এক্স। খেয়াল করেন, এই প্রথম দুইটা রাশি মিলে একটা অনুপাত, সমান চিহ্ন, এই দুইটা মিলে একটা অনুপাত। এখন অনুপাত মানে তো ভাগ, অনুপাত মানে ভাগ, এক্স এর মানটা আসবে 12। বোঝা গেছে? এবার সামনে যেতে পারি নাকি? ওকে, এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য। এখান থেকে প্রাইমারিতে অনেক প্রশ্ন হয়েছে বিগত সালে। যারা আমাদের কোর্সটা করতে চান অবশ্যই কালকের মধ্যে ভর্তি হয়ে নেবেন। যারা কোর্সটা করতে চান একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনি 350 টাকা দিয়ে ভর্তি হয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ একটা গোছানো প্রস্তুতি আপনার সম্পন্ন হবে। 15 দিনের একটা ম্যারাথন কোর্স শুরু হবে, সকাল বিকাল ক্লাস হবে। কোর্স ফি মাত্র 350 টাকা। এই বিকাশ এবং রকেট বা নগদ যে কোনো একটা নাম্বারে আপনি পাঠিয়ে আমাদের এই ফেসবুক পেজে মেসেজ করে জানাইতে হবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাইলে হবে। ঠিক আছে? ওকে, আমরা ধারাবাহিক অনুপাতে চলে যাই। আচ্ছা, ধারাবাহিক অনুপাতের সংজ্ঞাটা কি মনে আছে? খেয়াল করেন, ধারাবাহিক অনুপাতে আমরা কি শিখছিলাম? এরকম যদি থাকে x:y, y:z, তাহলে পাশাপাশি এক থাকলে এদেরকে লেখা যায় x:y:z, তাই না? এটা তো আমরা শিখছিলাম। যেমন যদি থাকে ক:(খ) আর খ:(গ), তাহলে আমি লিখতে পারবো ক, এই দুইটা খ মিলে একটা খ:(গ). এটা আপনাকে ক্লিয়ার ধারণা নিয়ে বুঝতে হবে। তো এখান থেকে যে প্রশ্নটা হবে, খেয়াল করেন, প্রশ্ন সাধারণত বলা আছে ক:(খ) সমান এত, খ:(গ) সমান এত, খ:(গ) এর মান নির্ণয় করতে বলছে। এই প্রশ্নগুলো আপনি দেখা মাত্রই আপনি যেটা করবেন, আপনি আগে দেখে নেবেন যে আপনার এই ম্যাথটা ধারাবাহিকের ফরম্যাটে ঠিকঠাক দেয়া আছে কিনা। কারণ কিছু কিছু ম্যাথে ভেজাল দেওয়া থাকবে, যেটা আপনাকে সমস্যা তৈরি করে দেবে। খেয়াল করেন, তাহলে আপনার প্রথম কাজ কি? আপনার টেস্ট করে দেখা যে এটা ধারাবাহিকের ফরম্যাটে দেওয়া আছে কিনা। বিষয়টা বলতে কি বোঝায়? প্রথমে দেওয়া আছে ক:(খ), এরপরে দেওয়া আছে খ:(গ). আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পাশাপাশি দুইটা এক আছে, তার মানে এই ম্যাথটা ইজিলি করা যাবে। আপনি প্রথমেই দেখে নেবেন যে ধারাবাহিকের ফরম্যাটে দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে আপনাকে তৈরি করে নিতে হবে, সেটাও শেখাবো। এই ম্যাথটাকে করাই। তাহলে আমি লিখব ক:(খ) সমান 4:7, আর পরেরটা খ:(গ) সমান 5:6। খেয়াল করেন, এই ম্যাথটা করার সময় দেখবেন এই কোনাকুনি সংখ্যা এক হবে, খ খ মিলে গেছে। তাহলে ক, এই দুইটা খ থেকে একটা খ, আর গ। এখন সুন্দর করে লিখে রাখছি হাঁটু ভাঙা দ, এই কথাটা দ্বারা কি বোঝায়?
আপনি যখন এখানে ক্যালকুলেশনটা করবেন ঠিক এইভাবে হাঁটু ভাঙা দয়ের মতো, এই যে প্রথমে এই দুইটা গুণ করবেন, 4 আর 5 গুণ করলে কত হয়, 4 গুণন 5 ইস্টু চিহ্ন, এরপর এইভাবে 5:7, 5 গুণন 7, এরপর এইভাবে 7:6। তাহলে আপনার বিষয়টা কি হাঁটু ভাঙা দয়ের মতো হয়েছে, এই যে প্রথমটা এইভাবে, এরপরেরটা এখানে, এরপরেরটা এখানে, এই যে হাঁটু ভাঙা দ তৈরি হয়েছে। 4 5 20, 5 7 35, 6 7 42, এটাই আপনার অ্যান্সার। বোঝা গেছে? বোঝেন নাই কিছুই? আপনি প্রথমেই ম্যাথটা যখন দেখবেন তখন খেয়াল করবেন যে ধারাবাহিকের মতো দেওয়া আছে কিনা, ক ইস্টু খ, খ ইস্টু গ, যে পাশাপাশি এক দেওয়া আছে, তার মানে ম্যাথটা সহজে করা যাবে। আর এই কোনাকুনি এক থাকতে হবে অবশ্যই। এবার হাঁটু ভাঙা দয়ের নিয়মটা কি করলাম, এই প্রথমবার আসবো প্রথম অনুপাত, দ্বিতীয়বার যাব দ্বিতীয় অনুপাত, তৃতীয়বার আসবো তৃতীয় অনুপাত, তাহলে যে হাঁটু ভাঙা দ তৈরি হয়েছে। যারা বোঝেন না 18 নম্বর খেয়াল করেন, a:b সমান 3:2, b:c সমান 7:6। তাহলে টেস্ট করতে হবে যে এক দাও আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি a:b আর b:c, হ্যাঁ পাশাপাশি এক দাও আছে, তাহলে ম্যাথটা সহজে করা যাবে। তাহলে a:b লিখলাম 3:2 আর b:c লিখলাম 7:6। এই যে কোনাকুনি এক দেওয়া আছে, তাহলে একটা a, এই দুইটা b মিলে একটা b আর c। এখন হাঁটু ভাঙা দয়ের নিয়ম ফলো করেন, এই যে 3 গুণন 7 এটা একটা অনুপাত, ইস্টু 7 গুণন 2 এটা একটা অনুপাত, ইস্টু 2 গুণন 6 একটা অনুপাত। তাহলে কি আপনার হাঁটু ভাঙা দেওয়া হয়েছে যে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, 3 7 21, তারপরে হচ্ছে আপনার 7 দুগুণে 14 আর 6 দুগুণে 12, তাই না? তা আপনাকে বের করতে বলছে কিসের অনুপাত, c:a, c:a। এখানে এর অনুপাত কত 21 আর সি এর অনুপাত কত 12, তাহলে আপনি লিখবেন 12:21। এই যে সি এর অনুপাতটা কত 12 আর এরটা কত 21, তাহলে সি এর জায়গায় 12, এর জায়গায় 21, অ্যান্সার হচ্ছে 12:21। তাহলে আপনি প্রথমেই দেখে নেবেন ঠিক আছে, যদি ঠিক না থাকে ঠিক বানায় নিতে হবে। 17 নাম্বার এবং 18 নাম্বার কি আমরা বুঝতে পারছি? এই প্রশ্নটা কিন্তু c:a বের করতে বলছে, তাহলে সি এরটা কত অনুপাত 12, তাহলে 12 লিখবেন প্রথমে, এরটা পরে লেখা আছে তাহলে 21 পরে লিখবেন, যেভাবে বলবেন সেভাবে লিখবেন। তাহলে ফার্স্টে আপনাকে এই গড় অনুপাতটা বের করে নিতে হবে। সামনে যাব, ওকে সামনে যেতে পারি। এক ভাই বোঝেন নাই, ওকে আর একবার দেখাই। আচ্ছা আর একবার লাস্ট একবার দেখাই একটা প্রশ্ন। এই 18 নাম্বারটা খেয়াল করেন সবাই, একটা অনুপাত দেওয়া আছে a:b 3:2, b:c 7:6, দুইটা অনুপাত দেওয়া আছে লিখবেন। কিন্তু খেয়াল করবেন সবসময় ধারাবাহিকের ফরম্যাটে দেওয়া আছে কিনা, এটা বলতে কি বোঝায়, এই যে একটা a:b একটা b:c, এই যে পাশাপাশি এক থাকতে হবে, না হলে ম্যাথ করতে আপনার ঝামেলা হবে। ঠিক আছে, এখন খেয়াল করেন এই যে কোনাকুনি এক আছে, এই দুইটা বি মিলে একটা বি আর সি, 3 7 21 ডিরেক্ট লিখলাম, ইস্টু 7 দুগুণে 14 ডিরেক্ট লিখলাম, 6 দুগুণে 12 ডিরেক্ট লিখলাম। তাহলে এ হচ্ছে 21, মানে এর মান 21, বির মান 14, সির মান 12। এখন প্রশ্নে কি সবসময় আপনাকে এবিসি বের করতে বলবে? প্রশ্নে বলছে কি c:a, তাহলে সি কি প্রথমে বলছে না, সির মানটা কত 12, এর মানটা কত 21, একদম সোজা কথা ভাই, সব সময় তো ঘুরে দিতেই পারে। আপনাকে যদি বলতো ভাই a:b বের করেন, তাহলে এর মানটা কত 21, বির মানটা কত 14, তাহলে অ্যান্সার হয়তো 21:14। যেরকম বলবে ফার্স্টে আপনি তিনটা বের করে নেবেন, এবার যেরকম সাজানো থাকবে সেরকম বের করবেন। বুঝছেন? এখন এটাকে কিন্তু ছোট করা যায়, খেয়াল করেন c:a সমান আমাদের অ্যান্সারটা আসলো কত 12:21। 4 দিয়ে কাটাকাটি, 3 দিয়ে কাটাকাটি করেন, 3 4 12, 3 7 21, এটা হইতে পারে, অপশনে যেরকম থাকবে।
এটা কিন্তু ছোট করা যায়, 3 4 12, 3 7 21। এটা ডিপেন্ড করবে অপশনে কীরকম দেওয়া আছে। বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে কারো? এখন এই ধরনের প্রশ্নে যে ভেজালটা দেওয়া থাকে সেটা আপনাদের দেখানোর ট্রাই করব। কিছু কিছু প্রশ্নে আপনার সরাসরি ধারাবাহিকের ফরম্যাটে দেওয়া থাকবে না, সেই ম্যাথগুলাই বেশি করে শিখতে হবে আপনাদের। খেয়াল করেন সবসময় ধারাবাহিকের ফরম্যাটে যে ভেজাল, এগুলো কি দাদা ভাই আপনি প্রথম অনুপাতটা দেখতে পাচ্ছেন ক ইস টু ক, হ্যাঁ দা ভালো কথা, পরেরটা ক ইস টু গ, এই তো মিলল না, পাশাপাশি এক হইল না। আবার বলি যারা কিছুই বোঝেন না, একটা অনুপাত ক ইস টু খ আর একটা দেওয়া আছে ক ইস টু গ, তো পাশাপাশি তো এক হয় নাই, তাহলে এই ম্যাথের মধ্যে ভেজাল আছে, এটা বুঝে নিতে হবে আপনাকে। এখন আমাদের প্রথম অনুপাতটা দেওয়া আছে ক ইস টু খ সমান 4 ইস টু 5, এটাকে আমি খ ইস টু ক বানাইতে পারি। ক এর মান কত 4, খ এর মান কত 5, তাহলে প্রথমে হবে 5 পরে হবে 4। আমার প্রয়োজন বোধে আমি উল্টায় নিতে পারবো। এখন যখন আমি অনুপাতটা কনভার্ট করলাম, দেখেন এই প্রথম অনুপাতটা হইল খ ইস টু ক, আর পরেরটা দেওয়া আছে ক ইস টু গ, এই যে পাশাপাশি এক হয়ে গেছে। যারা বোঝেন না আর একবার বলবো, সমস্যা নেই ভাই এবং আপুরা। প্রশ্নে দেওয়া আছে ক ইস টু খ আর ক ইস টু গ। আপনি ধারাবাহিকের সংজ্ঞা জানেন যে পাশাপাশি এক হওয়া লাগবে, এখানে পাশাপাশি এক নাই, বানাইতে হবে। তো আমি কী করবো, এটাকে খটাকে আগে আনবো, কটাকে পরে আনবো। এখন দেখেন এক হয়ে গেছে না পাশাপাশি। তাহলে এখানে ক ইস টু খ যদি 4 ইস টু 5 হয়, তাহলে খ ইস টু ক কত হবে, 5 আগে আসবে 4 পরে যাবে। এখন তো আপনার ম্যাথটা হয়ে গেছে। আর পরেরটা দেওয়া আছে ক ইস টু গ 3 ইস টু 5। ভাই কোনাকুনি এক আছে, তাহলে এই খ প্রথমে হবে, দুইটা ক মিলে একটা ক, আর এই গ। এখন আঠু ভাঙা দয়ের নিয়ম, 5 গুণন 3 ইস টু 3 গুণন 4, আগে পরে হয়েছে 3 গুণন 4 আর 4 গুণন 5 ইস টু 4 গুণন 5। তাহলে 3 5 15, 3 4 12, 4 5 20। আমার ক মানে খ ইস টু ক ইস টু গ বের করা হয়ে গেল। এখন আপনি দেখবেন যে প্রশ্নে কি বের করতে বলছে, এটা খ এর অনুপাত, এটা ক এর অনুপাত, এটা গ এর অনুপাত, আপনাকে বের করতে বলছে গ ইস টু খ। তাহলে গ এর মানটা কত 20, খ এর মানটা কত 15। এটাকে ছোট করে লেখা যায় না, 3 দিয়ে ভাগ করতে পারেন, 5 দিয়ে ভাগ করতে পারেন। আর 4 5 20, 4 ইস টু 3 5 15, 4 ইস টু 3 আপনার অ্যান্সার। যারা কিছুই বোঝেন নাই, সেম এটা যারা বোঝেন নাই 20 নাম্বার খেয়াল করেন, একই প্রশ্ন। দেখেন আপনার ভেজাল আছে কিনা একটু দেখে নেবেন, চেক করে নেবেন। একটা দেওয়া আছে ক ইস টু খ, এরপর একটা দেওয়া আছে ক ইস টু গ, তার মানে ভেজাল আছে এখানে, পাশাপাশি এক নাই। আবার বলি, প্রশ্নটা দেখেই দেখতে পাচ্ছেন কি, একটা দেওয়া আছে ক ইস টু খ আর একটা দেওয়া আছে ক ইস টু গ, পাশাপাশি তো ভাই এক দেওয়া নাই, তাহলে বানাই নিতে হবে। আমি খটাকে আগে নিয়ে আসবো প্রথম অনুপাতের। এখন কি পাশাপাশি এক হইছে? এখন এই 5 হইল কয়েন সংখ্যা, খ হইল 4, তাহলে আপনি যখন খটাকে আগে নিয়ে আসবেন তাহলে কি হবে, 4টা আগে চলে আসবে। তাহলে আপনি অনুপাতটাকে জাস্ট একটু মডিফাই করে নিচ্ছেন আপনার প্রয়োজন বোধে, আর বাকিটা যেরকম আছে লিখে ফেলবেন। যখনই হাঁটু ভাঙা দয়ের নিয়ম অ্যাপ্লাই করবেন, কোনাকুনি এক হবে। এই খ, দুইটা ক মিলে একটা ক, আর এই গ। 4 গুণন 6 ইস টু 5 গুণন 6 ইস টু 5 গুণন 5, 24, 5 6 30, 5 5 25। আপনার অনুপাত বের করা, এটা খ এর অনুপাত, এটা ক এর অনুপাত, এটা গ এর অনুপাত। আপনাকে বের করতে বলছে গ ইস টু খ। গ এর অনুপাত কত 20, আর খ এর অনুপাত কত 24, এটাই আপনার অ্যান্সার। গ এরটা কত 25, এই যে গ এর অনুপাত কত 25, খ এর অনুপাত কত 24, তাহলে অ্যান্সারটা হবে 25 ইস টু 24, এটাই আপনার অ্যান্সার।
একবার বুঝলেই এটা ইজি, এগুলো খুব বেশি কঠিন না, পারবেন। আর সবার কাছে ইজি তা না, সবাই যে ভালো ম্যাথ পারে তা না। কেউ ম্যাথে ভালো, কেউ আবার ম্যাথে দুর্বল, কেউ ইংরেজি ভালো পারে, ইংরেজি দুর্বল, সবাই যে সেম পারবে তা না। আমার কাছে আপনার কাছে যে প্রশ্নটা সহজ, অন্যের কাছে সহজ নাও হইতে পারে। এমনও আছে যে যোগ বিয়োগ গুণ ভাগে অনেক সমস্যা, আড়াআড়ি গুণ পারে না কেউ, তারপরে কাটাকাটি পারে না, বর্জ্য গুণন পারে না, এটা হতে পারে, স্বাভাবিক। আমরা অনেকদিন ম্যাথ না করতে না করতে ভুলে যেতেই পারি, এটা অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, ওকে, তাহলে সামনে গেলাম, এগুলো ক্লিয়ার। আমরা দেখলাম যে দুইটা অনুপাত দেওয়া থাকলে কীভাবে কী বের করতে হয় না হয়। এখন একটু বড় ম্যাথ দেখব। ক্লিয়ার না? ওকে, এখন এতক্ষণ তো দেখছেন যে অনুপাত দুইটা থাকলে কিভাবে ক্যালকুলেশন করবেন। এখন দেখবেন যে একটু বড় তিনটা অনুপাত দেওয়া থাকবে, এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি। দেখেন সব ধারাবাহিকের ফরম্যাটে দেওয়া আছে, এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি, এই যে পাশাপাশি এক, পাশাপাশি এক। তাহলে লেখা যায় এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, লেখা যায়? অবশ্যই যায়। এই ম্যাথগুলোর নিয়ম আলাদা, খেয়াল করেন। আবারও তিনটা অনুপাত থাকবে, তিনটা, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। এই যে পাশাপাশি এক, দুইটা বি মিলে একটা বি, পাশাপাশি সি, দুইটা সি মিলে একটা সি। তাহলে আপনি কি করবেন, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লিখবেন, এই যেভাবে আমরা বের করলাম। এই ম্যাথগুলা সহজে করে ফেলবো, 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগবে। প্রথমটা বুঝতে একটু টাইম লাগবে, বুঝে গেলে সময় কম লাগবে। ঠিক আছে, এখন খেয়াল করেন আমাদের লেখা শেষ। তো আমরা প্রথম অনুপাতের মান বসাবো, দ্বিতীয় অনুপাতের মান বসাবো, তৃতীয় অনুপাতের মান বসাবো। এর মান দেওয়া আছে 3, তাহলে এর জায়গায় 3 লিখবো। বির মান দেওয়া আছে 4, বির মান 4 লিখবো। তাহলে প্রথম অনুপাতের মান এখানে ইনপুট করা শেষ। এই লাইনে আমরা অন্য কিছু আর লিখবো না, 1 নাম্বার লাইনের কাজ শেষ। এবার দ্বিতীয় নাম্বার অনুপাত আমি বসাবো, বির মান 5, সির মান 6, তাহলে বির জায়গায় সোজাসুজি 5, এই সোজা সির মানটাও 6। আমরা অনুপাতগুলো যখন বসাবো সোজাসুজি লিখবো, পাশাপাশি লিখবো, আগে পরে লিখবো না। আমি আরেকবার দেখাইলে ক্লিয়ার হয়ে যাবেন। এরপর সি ইস টু ডি, তার মানে সি এর ঘরে সির মান 2, ডির মান 3, তাই না? তাহলে 1 নাম্বার অনুপাত বসাইলাম, 2 নাম্বার অনুপাত বসাইলাম, 3 নাম্বার অনুপাত বসাইলাম। এখন দেখতে পাচ্ছি এখানে দুইটা খালি জায়গা আছে, এখানে একটা খালি জায়গা আছে, এখানে দুইটা খালি জায়গা আছে, এখানে একটা খালি জায়গা আছে। এই খালি জায়গাগুলো আমার পূরণ করতে হবে। দেখে কঠিন মনে হলে একবার বুঝে গেলে সোজা। কীভাবে পূরণ করব, এই খালিঘরগুলো তার পাশের সংখ্যা দ্বারা পূর্ণ হবে। তার পাশে কি আছে 4, এখানে হবে 4। এর পাশে কি আছে 6, এখানে হবে 6। এই দুইটা কি দ্বারা পূর্ণ হবে, তার পরের সংখ্যা আছে 2, 2, 2, এটা পূর্ণ হবে 5 দ্বারা। এখন ম্যাথটা শেষ, এই যে গুণ করে দেবেন, 3 5 15, 15 দুগুণে 30, ইস টু 4 5 20, 20 দুগুণে 40, ইস টু 4 7 24, 24 দুগুণে 48, ইস টু 24 3 24 72। তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি বের করা হয়েছে। এখন আপনাকে বের করতে বলছি কি, এ অনুপাত ডি, তাহলে এর মান কত 30, ডির মান 72, এটাই আপনার অ্যান্সার। আমি জানি আর একবার দেখানো লাগবে, কারণ একবারে এই ম্যাথ কেউ বোঝে না, খুব কম বোঝে। যারা বোঝেন নাই, আমি একদম প্রথম থেকে দেখাই। একটা অনুপাত দেওয়া আছে এইরকম, 2 নাম্বার অনুপাত দেওয়া আছে এইরকম, 3 নাম্বার অনুপাত দেওয়া আছে এরকম, পাশাপাশি এক, পাশাপাশি এক। তাহলে এখানে থাকলো এ, দুইটা বি মিলে একটা বি, দুইটা সি মিলে একটা সি, আর এই ডি। এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমি প্রথম অনুপাতের মান বসাবো, এর মান 3, বির মান 4, এই লাইনের কিছু লিখবো না। এবার কি করব, দ্বিতীয় অনুপাত বসাবো, বির মান কত 5, ঠিক বির মান 5, এই সোজা সোজা সির মান 6। তৃতীয় অনুপাত বসাবো, সির মান কত 2, তাহলে এই সি এর জায়গায় কত 2, ডির মান কত, ঠিক এই লাইনে সোজা 3। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা খালি জায়গা আছে, এখানে একটা খালি জায়গা আছে, এখানে একটা খালি জায়গা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই খালি জায়গাগুলো তোর আশেপাশের সংখ্যা দ্বারা পূর্ণ হবে। এর পাশে আছে কি 4, তাহলে দুটো 4 দ্বারা পূর্ণ হবে। এর পাশে 6, 6 দ্বারা পূর্ণ হবে। এর পাশে 2, 2 দ্বারা পূর্ণ হবে। এর পাশে 5, 5 দ্বারা পূর্ণ হবে। এখন গুণ করে দেন, 3 5 15, 15 দুগুণে 30, 20 20 দুগুণে 40, 24 48, 72, এটাই আপনার অ্যান্সার। আপনাকে যেরকম বের করতে বলছে সেরকম বের করে দিয়েছেন, শেষ।
যারা কিছুই আগামাথা বোঝেন নাই 22 নাম্বার খেয়াল করেন, সব বুঝে যাবেন। আপনার কি কি দেওয়া আছে খেয়াল করেন। পাশাপাশি এক, তাহলে এ, দুইটা বি মিলে একটা বি, দুইটা সি মিলে একটা সি আর ডি। প্রথম অনুপাত বসাবো, এর মান 2 বসাইলাম, বির মান 3 বসাইলাম। এরপর দ্বিতীয় অনুপাত বসাবো, বির মান 4 ঠিক বি এর ঘরে বসাইলাম। এর সোজাসুজি সির মান 5 বসাইলাম, সব সোজাসুজি বসাবো। সির মান আর ডির মান, সির মান 10 বসাইলাম, ডির মান 14 বসাইলাম। এই ফাঁকা জায়গা 3 দ্বারা পূর্ণ হবে, এই ফাঁকা জায়গা 5 দ্বারা পূর্ণ হবে, মানে এই পাশের সংখ্যা দ্বারা পূর্ণ হবে। 2টা 10 দ্বারা পূর্ণ হবে, এটা 4 দ্বারা পূর্ণ হবে। আশা করি 2-3 বার বোঝানোর পর বুঝে গেছেন। এখন গুণ করে দেন এভাবে, 4 দুগুণে 8 আর 8 10 80, 3 4 12, 12 10 120, 15 15 10 150, 15 আর 14 গুণ করলে 210। এই তো আপনি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি পেয়ে গেছেন। আপনাকে বের করতে বলছে কি, এ ইস টু ডি, এর অনুপাত 80 লিখলেন, ডির অনুপাত 210। এখন 0 0 কেটে দিলে বা ছোট করলে 8:21 আপনার অ্যান্সার। ভাই আমি বুঝাইতে পারছি কিনা একটু কমেন্টে জানান। সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন? আমি তাহলে সামনে যাব, আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমরা আর কিছু ম্যাথ দেখে শেষ করে দিব, অনুপাতের আর কিছু ম্যাথ আছে, তাহলে শেষ হয়ে যাবে। সামনে যাব। ক্লিয়ার সবাই? কোনো প্রশ্ন আছে? ওকে, হ্যাঁ ক্লাস নিচ্ছি। 23 নাম্বার 24 নাম্বার আমরা যাই। ওকে, 23 নাম্বার হচ্ছে খোকন ও মন্টুর আয়ের অনুপাত দেওয়া আছে। খোকনের আয় 90 টাকা হলে মন্টুর আয় কত? খোকন ইস টু মন্টু, এদের আয়ের অনুপাত দেওয়া আছে 9:4 লিখলেন। এখন খোকনের আয়টা 90 টাকা দেওয়া আছে, মন্টুর আয়টা আপনি জানেন না, ধরে নেবেন x টাকা মন্টুর আয়। এক ভাই সুন্দর করে কমেন্টে লিখেছেন যে সহজগুলাই করে দেখাচ্ছি কিনা। আপনি অনুপাত সমানুপাতে যাইয়া প্রাইমারি বা বিসিএস পিলি বা নিবন্ধনের জন্য এর থেকে কঠিন মাত বের করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিন, আমি সমাধান করে দিব আপনাকে। ঠিক আছে, ওকে। খোকন ও মন্টুর আয় অনুপাত দেওয়া ছিল, লিখলাম খোকন ইস টু মন্টু সমান 9:4। খোকনের আয়টা আমি জানি লিখছি, মন্টুটা জানি না, ধরে নেবে এক্স। আগের প্রসেস, এই ম্যাথগুলো আগের মতো। হ্যাঁ, আর গুণ করেন 9 গুণন এক্স 4 গুণন 90, এক সমান 4 গুণন 90/9, 9 10 90, 4 10 40 আপনার অ্যান্সার। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, তাহলে এই 23 নাম্বারটা আশা করি বুঝতে পারছেন সবাই। 40 হবে নাকি? এটা সহজ প্রশ্ন। 24 নাম্বারে বলছে একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করে, 1000 টাকা ব্যয় করে। সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত চাইছে। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে সঞ্চয় কত টাকা। আচ্ছা, আপনি মনে করেন যে 1250 টাকা এক সপ্তাহ বসে আয় করতে পারেন বা ইনকাম করেন। আপনি এর মধ্যে 1000 টাকা ব্যয় করেন, আপনার সঞ্চয় কত? 1250 টাকা আয় করেন বিয়োগ 1000 টাকা ব্যয় করেন, তাহলে বাকিটাই আপনার সঞ্চয় 250 টাকা। মনে করেন আপনি মাসে 30,000 টাকা ইনকাম করেন, 20,000 টাকা আপনি ফ্যামিলির পিছনে খরচ করেন, তার মানে আপনার 10,000 টাকা কি সঞ্চয়। খরচ করার পর যা থাকে সেটাই আমাদের সঞ্চয়। এটা তো সবাই বুঝি কম বেশি নাকি? ওকে, তাহলে খেয়াল করেন, আপনাকে বের করতে বলছে সঞ্চয় আর আয় অনুপাত। তাহলে বের করতে বলছে সঞ্চয় অনুপাত আয়।
সঞ্চয় পাইছেন কত আপনি? 250 টাকা। ইস্টু আয় কত দেওয়া ছিল? 1250 টাকা। ভাই ম্যাথ শেষ। 250 দিয়ে ভাগ করেন দুই পাশে। 250কে 250 দ্বারা ভাগ করলে 1, আর এটাকে 250 দিয়ে ভাগ করলে 5। অ্যান্সার 1:5। 23-24 কি বুঝাইতে পারছি? সামনে যাবো আর আমাদের 4টা ম্যাথ আছে, তাহলে আজকের ক্লাস শেষ। বুঝাইতে পারছি? আপনাদের কমেন্টগুলো শো করতেছে না কেন? আসলে কোনটা বোঝেন না সেটা একটু ডিফাইন করে দিলে আমার জন্য আসলে বলে দিতে সুবিধা হয়। এখানে তো 24 নম্বর একজন বোঝেন নাই। ছোট একটা প্রশ্ন খেয়াল করেন। একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন, 1000 টাকা ব্যয় করেন। প্রশ্নে আপনাকে বের করতে বলছে সঞ্চয় আর আয়ের অনুপাত। তো এই জন্য আপনাকে সঞ্চয়টা দেখতে হবে না যে সঞ্চয় কত টাকা, আয় কত টাকা সেটা তো আপনি জানেন যে আপনার 1250 টাকা আয়। তাহলে আমার সঞ্চয়টাকে বের করে নেওয়া উচিত। এখন আপনি একটা সপ্তাহে 1250 টাকা আয় করেন, 1000 টাকা ব্যয় করেন, তাহলে বাকি 250 টাকা আপনার সঞ্চয় রইল। তাহলে সঞ্চয় পাইলেন 250, আয় পাইলেন 1250, তাহলে কাটাকাটি করলে 1:5 আপনার অনুপাত। ক্লিয়ার? ওকে ওকে। আরও দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করেন। বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2 হলে সংখ্যা দুটি কত? আমাকে দুটি ক্রমিক সংখ্যাকে ধরে নিতে হবে। অনুপাত তো আমি জানি। দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত বলছে, খেয়াল করেন কথাগুলা। তাহলে আপনি ধরে নেবেন। আচ্ছা, আমি প্রথম সংখ্যাটা যদি এক্স ধরি, এর পরবর্তী সংখ্যাটা হবে x+2। এটা বুঝে নিতে হবে, ভালো করে বোঝাইতেও হবে। আচ্ছা, একটা সংখ্যা আমি ধরলাম এক্স, তাহলে ক্রমিক জোড় সংখ্যা হবে x+2। এখন প্রশ্ন করতে পারেন ভাই কেন? যেমন আপনি এক্স এর মানটা যদি 2 বসান, তাহলে 2 এর পরবর্তী জোড় সংখ্যা 4 হওয়া উচিত। এই যে দেখেন, এক্স এর মান 2 বসালে 2 আর 2 মিলে 4, আবার 4 আর 2 মিলে 6, 6 আর 2 মিলে 8। তার মানে ক্রমিক জোড় সংখ্যার ক্ষেত্রে 2 করে বাড়ে। খেয়াল করেন, আবার রিপিট করি, ক্রমিক জোড় সংখ্যাগুলো কীরকম আসে? 2, 4, 6, 8, 10। এইটা আপনি কিভাবে পাবেন? একটা সংখ্যা যদি এক্স ধরেন, তাহলে এক্সের সাথে 2 যোগ করলেই তো হয় এরকম, যে 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10। বুঝতে পারছি? তাহলে আপনি যখন ধরে নিবেন ক্রমিক জোড় হোক আর বিজোড় হোক একই অবস্থা। বিজোড় হইলো 1 এর পরে 3, 2 করে করে বাড়বে। জোড় বলুক বিজোড় বলুক, ক্রমিক সংখ্যা ধরার ক্ষেত্রে একটা যদি এক্স ধরেন, পরেরটা হবে x+2। বোঝা গেছে? তাহলে এই দুইটা ক্রমিক সংখ্যা আমি ধরে নিলাম, এর অনুপাত প্রশ্নে দেওয়া আছে, তাহলে লিখবো x+2 সমান 1:2। আমার ম্যাথ এখন ইজিলি হয়ে যাবে। অনুপাত মানে ভাগ, এই যে এক্স আর 2 প্লাস এই যে 2x, আর গুণ করেন 2x, আর 1 সাথে গুণ করলে এটা এক্স বিয়োগ হয়ে যাবে সমান 2। অতএব x সমান 2 আপনার অ্যান্সার। এখন সংখ্যা দুইটা খুঁজে বের করেন। এক্স এর মান একটা পাইছেন 2, একটা হবে 2 + 2, তার মানে 4। অ্যান্সার কত হবে? 2 আর 4। এখান থেকে এক্স এর মান বের করতেছেন। এক্স তো একটা সংখ্যা, তাহলে একটা যদি 2 হয়, পরবর্তীটা কি হবে? 4। এখানে এক্স এর মান বসাই দেন। অ্যান্সার কত? 2 আর 4। 25 নাম্বারটা বোঝেন নাই? খেয়াল করেন ভাই, আপনাকে ক্রমিক সংখ্যা বুঝতে হবে। ক্রমিক মানে পরপর দুটি ক্রমিক জোড় বলছে। আমি সংখ্যা দুইটা অজানা ধরে নিব। একটা ধরলাম এক্স, তাহলে পরের সংখ্যাটা অবশ্যই x+2 হবে। এখন এর ব্যাখ্যাটা তো দিছি একবার, যে ক্রমিক জোড় সংখ্যাগুলো কিভাবে আসে। 2, তারপর 4, তারপর 6, তারপর 8, তারপর 10, এইভাবে করে 12, এরকম করে। তাহলে 2 করে করে বাড়ে। তো একটা সংখ্যা যদি এক্স ধরেন, এর সাথে 2 যোগ করলে এটা হবে এর পরের জোড় সংখ্যা, এর সাথে 2 যোগ করলে হবে এটার পরের জোড় সংখ্যা, এটা না? তাহলে আমি যখন ক্রমিক জোড় সংখ্যা বা ক্রমিক বিজোড় সংখ্যা ধরবো, তখন একটা হবে এক্স, একটা হবে x+2, কারণ 2 করে বাড়ে। 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 8 যোগ করলে কি, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, এভাবেই তো যাবে। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, একটা হবে x+2, যদি আপনি ধরে নিচ্ছেন, তাই না?
তাহলে এই দুইটা আপনি ধরে নিয়েছেন, অনুপাত আকারে লিখলেন, আর এর অনুপাত দেওয়া আছে এইটা, তাহলে দুইটা সমান চিহ্নের দুই পাশে রেখে এক্স এর মানটা বের করছেন। এক্স তো একটা সংখ্যা, আপনার তো দুইটা সংখ্যা বের করতে হবে। তাহলে এক্স এর মানটা আপনি এখানে যেখানে ধরে নিয়েছেন সেখানে বসাই দেন, একটা আসবে 2, একটা আসবে 4। বুঝাইতে পারছি? 26 নাম্বারে আমরা যাই। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এত, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটা এত হবে। সংখ্যা দুটি কত? তো আমার সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমি যেটা করব আগে সংখ্যাটা ধরে নিব যে দুটি সংখ্যার অনুপাত 5:8। আমরা জানি কোনো কিছু অনুপাত দেওয়া থাকলে সেই অনুপাত অনুযায়ী ধরে নেওয়া যায়। যেমন পিতা ও পুত্রের বয়সের অনুপাত থাকলে আমরা পিতা পুত্রের বয়স ধরে নিতে পারি, টাকার অনুপাত দেওয়া হলে টাকার অনুপাত ধরে নিতে পারি। সংখ্যার অনুপাত দেওয়া আছে, এই অনুপাত অনুযায়ী আমি সংখ্যা ধরে নিতে পারবো। আমি প্রথম অনুপাত দেওয়া আছে 5, তাহলে প্রথম সংখ্যাটা ধরবো 5x। পরের অনুপাত দেওয়া আছে 8, অনুপাতটা পরের সংখ্যাটা ধরবো 8x। এটা হলো আমার প্রথম সংখ্যা, এটা আমার দ্বিতীয় সংখ্যা। অনুপাত অনুযায়ী আমি দুইটা সংখ্যা ধরলাম, এই দুটো সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে, এক্স এর মানটা দরকার। প্রশ্নে বলছে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হবে। মানে এই যে সংখ্যা দুইটা আপনি ধরে নিয়েছেন এর সাথে যদি 2 যোগ করেন, এদের যে অনুপাত, এই অনুপাতটা হবে 2:3। তাহলে সমাচিহ্ন দুই পাশে রাখা যায়। দুঃখিত, ইলেকট্রিসিটি চলে গিয়েছে। ওকে, দেখা যাচ্ছে মেবি। এখন আমি কথাটা আবার রিপিট করি, অনুপাত অনুযায়ী দুইটা সংখ্যা ধরলাম। এখন বলছি এই দুইটা সংখ্যার সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে অনুপাতটা আপনার হয়ে যাবে 2:3। তাহলে 2 যোগ করলে যে অনুপাত পাবো সেটা হবে 2:3। এখন আপনি ক্যালকুলেশন করেন, অনুপাত মানে তো ভাগ, এর মানে 2/3। আর আর গুণ করেন, 3 গুণন 5x প্লাস 2, 2 গুণন 8x প্লাস 2, 3 5 15x, 3 দুগুণে 6, 8 দুগুণে 16x, 2 দুগুণে 4। তাহলে খালি সংখ্যা এক পাশে নিয়ে আসেন আর x এক পাশে নিয়ে যান, তাহলে আনসার কত হবে? x সমান 2। এটা হলো আমার x এর মান। তো এটাকে বললাম x এর মান বের করছি, কিন্তু আমি সংখ্যা ধরছিলাম কি 5x আর 8x। তাহলে এখানে x এর মান বসাই দেবে। একটা সংখ্যা হবে 10 আর একটা সংখ্যা হবে 8 গুণন 2 16। অ্যান্সারটা কিন্তু 10,16। যারা বোঝেন নাই আরেকবার রিপিট করি, খেয়াল করেন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমাদের ক্লাসের ডিউরেশন। আসলে বারবার রিপিট করলে একটু সময় লাগে। যারা বোঝেন না আমি একটু ছোট করে রিপিট করি। 25 নাম্বারের যে কি বোঝেন না সেটা আমাকে একটু বলবেন। 25 নাম্বার তো আমি কয়েকবার বলছি, এখন আপনি যে কোন টপিকটা বোঝেন না বা কোন লাইনটা বোঝেন না একটু আমাকে শিওর করে দেবেন। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এই অনুপাত অনুযায়ী একটা সংখ্যা ধরলাম 5x, একটা ধরলাম 8x, এটা আমার ধরে নেওয়া সংখ্যা। এখন এই সংখ্যাগুলোর সাথে 2 যোগ করতে বলছে, এই সংখ্যার সাথে আপনি 2 যোগ করবেন, এই সংখ্যার সাথে 2 যোগ করবেন। যোগ করার পর এই সংখ্যাগুলোর অনুপাত হয়ে যাবে 2:3। তাহলে অনুপাত 2:3 লিখলাম। এখন অনুপাত মানে তো ভাগ, ক্যালকুলেশন করলে x এর মানটা আসবে 2। x এর মান এখানে বসাই দেবেন, 5 গুণন 2, 8 গুণন 2। তাহলে একটা সংখ্যা হবে 10, একটা সংখ্যা হবে 16। 25 26 বুঝছি কিনা বলেন, তাহলে সামনে যাবো। আর 2টা ম্যাথ আছে, তাহলে আমরা আজকে শেষ করে দেবো ক্লাস। বুঝতে পারছি? নেক্সটে যাব। কোনো প্রশ্ন আছে এখানে? 26 নাম্বারটা বোঝেন নাই। 26 নাম্বার কিন্তু এক প্রশ্ন আমি 2বার দেখাইছি। আসলে কোন লাইনটা বোঝেন না একটু আমাকে বলেন, তারপর আমি ছোট করে রিপিট করি। সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে 5 আর 8। তাহলে এই যে অনুপাত দেওয়া আছে, এই অনুপাত অনুযায়ী আপনি দুইটা সংখ্যা ধরলেন, একটা 5x, একটা 8x।
এখন বলছে এই সংখ্যাগুলোর সাথে 2 যোগ করতে, তাহলে আপনি এই দুইটা সংখ্যার সাথে 2 যোগ করলেন, তাহলে যে সংখ্যা দুটোর অনুপাত হবে এটা হবে 2:3। তাহলে দুইটা সমানচিহ্নের দুই পাশে রাখা যায়। ক্যালকুলেশন করলে এক্স এর মান আসবে 2। এক্স এর মান যে ধরে নিচ্ছেন সেখানে বসাই দেন, সংখ্যা দুইটি পেয়ে যাবেন। সাতাশ এবং 28 এই দুইটা প্রশ্ন প্রাইমারির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো আমরা জানি কোনো কিছুর অনুপাত যদি দেওয়া থাকে আমি তাহলে সেই অনুপাত অনুযায়ী সেগুলো ধরে নিতে পারি। আমার দুধের অনুপাত দেওয়া আছে 5, পানির দেওয়া আছে 1, তাহলে আমি ধরে নিব যে ধরি আমার দুধের পরিমাণ 5x আর পানির পরিমাণ, পানির অনুপাত 1x বা x। আমি দুধ ও পানির পরিমাণটা যে কত আমি জানি না, ধরে নিছি দুধের পরিমাণ 5x, পানিরটা 1x। আমরা অনুপাত অনুযায়ী ধরতে পারি, নিয়ম আছে। এখন আপনাকে বলছে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, এই কথার অর্থটা আপনাকে বুঝতে হবে যে তাহলে দুধ আর পানির পার্থক্য 8 লিটার। আমি যদি বলি আপনার ভাইয়ের থেকে আপনার বয়স 10 বছর বেশি, এই কথাটার অর্থটা কি? যে আপনার এবং আপনার ভাইয়ের বয়সের পার্থক্য 10। আপনার থেকে আপনার বন্ধুর 30,000 টাকা বেশি আছে, এই কথাটার মানেটা কি? যে আপনার টাকা এবং আপনার বন্ধুর টাকার পার্থক্য 30,000। তাহলে দুধের থেকে মানে পানির থেকে দুধের পরিমাণ 8 লিটার বেশি, কথাটার মানে দুধ ও পানির পার্থক্য 8 লিটার। তাহলে এই যে আপনি প্রশ্ন মতে লিখতে পারেন যে দুধের পরিমাণ আর পানির পরিমাণের পার্থক্য 8 লিটার। এটা প্রশ্ন মতে লেখা যায়, দুধের পরিমাণ মাইনাস পানির পরিমাণ সমান 8 লিটার। তাহলে 4x সমান 8 লিটার, x সমান 8/4, তার মানে 2। আপনাকে বের করতে বলছে পানি, তার মানে পানির মানটা হবে 2, x এর মান 2। খুব সহজ প্রশ্ন, বুঝাইতে পারছি? না বুঝলে প্রশ্ন করতে পারেন। আসলে কমেন্ট তো বারবার আসে, যার কারণে দু একটা কমেন্ট আমার কাছ থেকে স্কিপ হয়ে যায়। সবসময় তো আর স্ক্রিনে তাকানো যায় না, তাহলে ম্যাথ করাবো কখন? এই জন্য দু একটা কমেন্ট না দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবসময় তো কমেন্ট দেখা সম্ভব হয় না। তাহলে আমরা একটু 28 নম্বর প্রশ্নটা করি, যারা এটা বুঝতে পারছি যে দুধ ও পানির অনুপাত দেওয়া আছে এত, পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, পানির পরিমাণ কত? আমি দুধের অনুপাতটা ধরবো, অনুপাত দেওয়া আছে কত আমার 5, তাহলে দুধের অনুপাতটা 5 থাকলে পরিমাণটা হবে 5x ধরে নিব আমি। আর পানিরটা কত হবে? পানির অনুপাত দেওয়া আছে 2, 2x। অনুপাত অনুযায়ী আমি পানির পরিমাণ ধরলাম, দুধের পরিমাণ ধরলাম। এখন বলা আছে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, কথার মানে কি? যে দুধের পরিমাণ আর পানির পরিমাণের পার্থক্য 6, তাই না? তাহলে 3x সমান 6, x সমান 6/3, তার মানে 2। তাহলে x এর মানটা আপনি এখানে পানির জায়গায় বসাই দেন, তাহলে 4 লিটার আপনার অ্যান্সার। এটা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুইবার বিসিএস আসছে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অবশ্যই বিগত বিসিএস পেরির প্রশ্ন মাস্ট বি সমাধান করতে হবে। তো একটা বৃহৎ আকারের ম্যারাথন ক্লাস এখানেই শেষ করলাম। এই দুইটা কেউ না বুঝলে প্রশ্ন করতে পারেন। যারা এখনো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গোছানো গণিতের প্রস্তুতিটা নিতে পারেন নাই, তারা আমাদের এই শর্ট কোর্সটা করতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। মোট 30টা ক্লাস হবে। ভেঙে বলি, যদি 1 তারিখ পরীক্ষা হয়, আমার মনে হয় না 1 তারিখ পরীক্ষা হবে, কারণ কোনো অফিসিয়াল নোটিশ এখনো পাই নাই। যেগুলো দেখা যাচ্ছে এগুলো বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে সংগৃহীত, জানি না কতটুকু অথেন্টিক। এই জন্য যেটা করতে হবে, আমরা ধরে নিব যে আমাদের হাতে আর 15 দিন সময় আছে। সেই 15 দিনে আমরা 30টা ক্লাস নেব, একদিনে 2টা করে ক্লাস। আর যদি দেখি যে ডেটটা পিছিয়েছে তখন আমরা ক্লাস সংখ্যা বাড়াবো এবং দৈনিক 1টা করে ক্লাস করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বা প্রেশার কম পড়ে। এই সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 350 টাকা। এই বিকাশ নাম্বারে পাঠিয়ে জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে ফেসবুক পেজ ম্যাথলস, যেখানে আপনি ক্লাসটা দেখতে পাচ্ছেন,
এখানে মেসেজ করে জানাইলেই হবে। সকল ক্লাস রিপিট করা থাকবে আজীবন, আপনি যখন খুশি তখন রিপিট দেখে নিতে পারবেন। আর বিষয়টা হচ্ছে এখন যেভাবে ক্লাস হচ্ছে ঠিক এইভাবে ক্লাস হবে একটা প্রাইভেট বা সিক্রেট গ্রুপে। রূপকথার রূপা এই আইডি থেকে বলেছেন যে আপনি বোঝেন নাই। কোনটা বোঝেন নাই? এগুলা যেটা আমরা লাস্টে দেখাইলাম, যে দুধ পানির পরিমাণ বের করা। দুধের পরিমাণের ধরলাম কিভাবে? দুধের অনুপাত দেওয়া আছে 5, তাহলে দুধের অনুপাত হবে 5x। পানির অনুপাতটা দেওয়া আছে 2, তাহলে পানির অনুপাতটা ধরবো 2x। এখন পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, কথাটার মানে কি? যে পানির অনুপাত আর দুধের অনুপাতের পার্থক্য 6, তাহলে পানির পরিমাণ 2x আর দুধের পরিমাণ 5x, এর পার্থক্য 6। এভাবেই তো আমরা পার্থক্য বের করি না, একটা থেকে একটা বিয়োগ করি। আর এক ভাই মনে প্রশ্ন করেছিলেন 25 নাম্বার আর 26 নাম্বারের পার্থক্য কি, প্রশ্নগুলোর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এখানে ক্রমিক সংখ্যার কথা বলা ছিল, তাই আমি দুইটা ক্রমিক সংখ্যা ধরে নিচ্ছি। আর এখানে কিন্তু নর্মাল সংখ্যার কথা বলা ছিল, সেই নর্মাল সংখ্যা ধরে নিয়ে এর সাথে 2 যোগ করতে বলছি, 2 যোগ করছি। এটাই ডিফারেন্স, এখানে কোনো ক্রমিক বলা ছিল না। কোর্সটা শুরু করবো আমরা একদম সংখ্যা পদ্ধতি থেকে, একদম পাটিগণিতের প্রথম যে টপিক সংখ্যা পদ্ধতি থেকে শুরু করব, জ্যামিতির বৃত্তে গিয়ে শেষ হবে। এখন বলেন ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারেন, কোনো মতামত থাকলে জানাইতে পারেন। একজনের কমেন্টে লিখেছেন যে কতজন ভর্তি হয়েছে। ভাই, কতজন ভর্তি হবে এটা আপনি টেনশন নিয়েন না। ইনশাল্লাহ আমাদের এখন প্রায় 15-20 জন ভর্তি হয়ে গেছে অলরেডি, আরও হবে। ঠিক আছে, আপনিও চাইলে ভর্তি হইতে পারেন এবং কোর্সটা করে দেখতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। একটা 1.5 ঘন্টার ক্লাস দিতে অনেক পরিশ্রম লাগে। আপনারা, আমি এই যে 1.5 ঘন্টা কথা বলতেছি, আমার কতটুকু কষ্ট হচ্ছে আমি জানি, এবং আপনারা যে নর্মালি ক্লাসটা করছেন, জাস্ট আমি করাইছি আপনি করছেন, তাতেই দেখেন যে আপনার কতটুকু ব্রেনে প্রেশার পড়ে বা কতটুকু আপনার শ্রম দিতে হয়েছে একটা 1.5 ঘন্টার ক্লাসে। তাহলে যে ব্যক্তি ক্লাসটা নিচ্ছে সে অবশ্যই কি আরও বেশি শ্রম দিচ্ছে, এটা বুঝে নিতে হবে। যাই হোক, ভর্তি হওয়ার নিয়মাবলী এখানে সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা অবশ্যই কালকের মধ্যে ভর্তি হয়ে নেবেন, কারণ পরশুদিন থেকে শুরু হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা হচ্ছে, যারা ক্লাসটার মাঝে চলে আসছেন বা পরে জয়েন হয়েছেন, এই ক্লাসটা রেকর্ড করা থাকবে, এখানেই সেভ করা থাকবে। আপনি চাইলে প্রথম থেকে আবার যে কয়বার ইচ্ছা সেই কয়বার দেখে নিতে পারবেন। এক কথা বারবার শুনলে না বুঝলে বুঝতে পারবেন। যারা ভর্তি হতে চান এটি স্ক্রিনশট দিয়ে রাখেন, বা এই বিষয়ে গ্রুপে বিস্তারিত পোস্ট করা আছে, মানে আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে। ঠিক আছে, সবাই আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এখানেই সমাপ্ত করছি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গিয়েছে। আর ক্লাসে কোনো ম্যাথে বা কোনো কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ক্লাসটা করার জন্য। খায়রুল ইসলাম ভাই, হ্যাঁ বলেন, অবশ্যই কথা তো অবশ্যই বলবেন, বলেন, সমস্যা নেই। খায়রুল ইসলাম ভাই, আপনি আপনার কথা বলতে পারেন। তাহলে অনুপাত সমানুপাত আর মিশ্রণ মিলে কিন্তু একটা প্রশ্ন হবে প্রাইমারিতে ইনশাল্লাহ। এক আইডি থেকে বলছেন 12 নাম্বার। আসলে 12 নাম্বার কোশ্চেন যে আমি কোথায় রাখছি সেটা আমি নিজেই পাচ্ছি না, খুঁজে পেলে আপনাকে হয়তো দেখাইতে পারতাম। 12 নাম্বার, আসলে 12 নাম্বার যে কোথায় রাখছি, অনেক পেজ তো গুছিয়ে তো রাখা যায় না। আপনি একটু কষ্ট করে ক্লাসটা রিপিট দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা থাকেন, আসলে গলা শুকিয়ে গেছে আমার কথা বলতে বলতে, এক কথা বারবার রিপিট করতে হয়, যার কারণে একটু সমস্যা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু এত বড় একটা সার্কুলার, যে যেখানে পড়াশোনা করেন, বাসায়, কোচিং বা যে কোনো বই ফলো করেন, সেটা ভালো করে এফোর্ট দিয়ে পড়াশোনা করেন। এত বড় সুযোগ, এত বড় পড়ায় মানে সার্কুলার কখনো আসবে না। এই সুযোগ কেউ হাতছাড়া করেন না, সবাই প্রিপারেশন নেন, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করবে, এটাই আমাদের সবার দোয়া সবার জন্য। আজকে এই পর্যন্তই। আর যারা আগের ক্লাসটা মিস করছেন, হচ্ছে আপনার কোনটা মিস করছেন যেন, রেখা কোন গতকালকে নিয়েছিলাম, সেটা দেখে নিতে পারবেন, এখানে রেকর্ড করা আছে। এক ভাই লিখেছেন জুমে ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই ভালো হতো,
কিন্তু জুমে স্টুডেন্ট মেনটেন করা একটু টাফ, আর ক্লাস রেকর্ড করতে ঝামেলা, আবার আপলোড করা একটু টাফ। ফেসবুকে ক্লাস নিলে একটাই সুবিধা হয়, নয়েজ কম হয়, কারণ আপনার যে অজানা প্রশ্ন বা আপনি যে কোশ্চেনটা বুঝতে পারতেছেন না সেটা কিন্তু কমেন্টে বলতে পারেন। সকালে ক্লাস হবে 9টা থেকে 10টা 30 পর্যন্ত, কেউ না করতে বললে পরবর্তী রিপিট দেখে নিতে পারবেন। যাই হোক, সবাই তাহলে ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।